দেখো আমরা হচ্ছে গত ক্লাসে যে টপিকটা পড়ছিলাম সেটা ছিল সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? তো আমরা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের যে পার্টটা দেখছিলাম সেখানে সোডিয়াম ক্লোরাইডটা কি অবস্থায় ছিল বলো তো? সোডিয়াম ক্লোরাইডটা ছিল তোমার লিকুইড, ওইটা বলো তোমার গলিত সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? যেখানে আমরা সোডিয়াম ক্লোরাইডকে 801 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তাপ দিছিলাম, মানে 801 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপ দিছিলাম, যার কারণে সোডিয়াম ক্লোরাইড কঠিন পদার্থ থেকে সোডিয়াম ক্লোরাইডের তরল পদার্থ আমরা পেয়েছিলাম, ঠিক আছে? তো এই যে সোডিয়াম ক্লোরাইডের যে গলিত অবস্থা, সেই গলিত অবস্থাটাকে নিয়ে হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণ করছিলাম, এবং গত ক্লাসে হচ্ছে এই গলিত সোডিয়াম ক্লোরাইডের যে তড়িৎ বিশ্লেষণ সেটা আমরা খুব ভালোভাবেই শিখছি, ঠিক আছে? তো আজকে আমরা শিখবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? তো আমরা আজকে শিখবো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তো দেখো তো ডিফারেন্সটা কি, দেখো তো। এই যে সোডিয়াম ক্লোরাইডের তরল অবস্থা আর হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এই দুটার মধ্যে মেইনলি ডিফারেন্সটা কি? এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের লিকুইড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের পানির দ্রবণ। তার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এখানে সলিড ছিল, মানে কঠিন অবস্থা থেকে আমরা এটাকে তাপ দিছি, তাপ দিয়ে আমরা এটাকে লিকুইড বানাইছি। এখানে কিন্তু অন্য কোনো কিছু আমরা অ্যাড করি নাই, এখানে সোডিয়াম ক্লোরাইডের সাথে আমরা অন্য কিছু যোগ বিয়োগ করি নাই। এখানে সোডিয়াম ক্লোরাইড ছিল, এখনো সোডিয়াম ক্লোরাইড আছে, জাস্ট এটা ভৌত অবস্থাটা আমরা পরিবর্তন করছি। তাপ দিয়ে এটাকে আমরা কঠিন পদার্থ থেকে তরল পদার্থ বানাইছি। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কিন্তু আমরা কোনো তাপ দিইনি। আমরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কিভাবে বানাইছি বলতো? সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি আমরা দ্রবীভূত করছি, মানে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আমরা দ্রবীভূত করছি, এবং যার কারণে সোডিয়াম ক্লোরাইড ছিল তোমার কঠিন, বাট কঠিন থেকে এখন সেটা হয়ে গেছে তোমার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, ঠিক আছে? এটাকে বলে তোমার NaCl অ্যাকুয়াস, ঠিক আছে? এই হচ্ছে কথা। মোহিত, বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো তো বেসিক ডিফারেন্সটা হচ্ছে কি? বেসিক ডিফারেন্সটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যে তরল অবস্থা, ওই সোডিয়াম ক্লোরাইডের তরল অবস্থা কিন্তু সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন বাদে কিন্তু অন্য কোনো আয়ন নাই। বাট সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণে কিন্তু তোমার সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস তো আছেই, তার সাথে হচ্ছে পানির H প্লাস আর OH মাইনাস আয়নও আছে, বুঝতে পারছো? তো তার মানে ডিফারেন্সটা হচ্ছে যে এই সোডিয়াম ক্লোরাইডের যে গলিত দ্রবণ, সেই গলিত দ্রবণে হচ্ছে শুধুমাত্র দুইটা আয়ন আছে, একটা সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন আয়ন। আর জলীয় দ্রবণে হচ্ছে চারটা আয়ন আছে, সোডিয়াম আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে। যেহেতু এটা জলীয় দ্রবণ, তার মানে পানিতে তুমি সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করছো, তার মানে অবশ্যই সেখানে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন আছে, এবং হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নই কিন্তু অ্যাকচুয়ালি এই সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করে। যেমন দেখো, একটা এক্সাম্পল আমরা দেখবো, তার আগে দেখে আসি আমাদের ওয়েটিং রুমে মনে হয় একজন বসে আছে। হ্যাঁ, সমস্যা নেই, তাকে অ্যাড দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো দেখো, যে বলতেছিলাম তোমাদের অধ্যায় 5-এ হচ্ছে আমি দ্রবণীয়তা শিখেছিলাম, মনে আছে? দ্রবণীয়তা মানে একটা যৌগ কিভাবে পানিতে দ্রবণীয় হয়, বা দ্রাবকে কিভাবে দ্রবণীয় হয়। সেখানে আমি দেখাইছিলাম যে তোমার এই যে এরকম একটা সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাসের চারপাশে হচ্ছে পানির নেগেটিভ আয়নগুলা এভাবে ঘিরে ধরে, ঠিক না? এই যে পানি হচ্ছে, আমরা জানি যে পানির দুইটা প্রান্ত, মানে অবশ্যই পানিতে পোলারিটি আছে, যার কারণে অক্সিজেন হয় তোমার ডেল মাইনাস বা ঋণাত্মক আয়ন হয়, আর হাইড্রোজেন হচ্ছে তোমার ডেল প্লাস বা ধনাত্মক আয়ন হয়। তো দেখো সোডিয়াম যেহেতু তোমার হচ্ছে পজিটিভ, তো সোডিয়ামের চারপাশে এই অক্সিজেন গুলো আসে, ঠিক আছে? তো অক্সিজেন গুলো আসে তাকে ঘিরে ধরে। তেমনি ক্লোরিন আয়ন হচ্ছে নেগেটিভ, ক্লোরিন আয়নের চারপাশে ওই হাইড্রোজেন গুলো আসে, মানে পানির অণুই কিন্তু আসতেছে, বাট পানির অণুর অক্সিজেন অংশটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আশেপাশে আসে, আর পানির অণুর যে হাইড্রোজেন অংশটা, ওই হাইড্রোজেন অংশগুলো কোথায় আসে? এই ক্লোরিনের চারপাশে আসে, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমরা শিখছিলাম অধ্যায় 5-এ, তো বুঝলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো দেখো, দেখছো তো ক্লোরিনের যেহেতু মাইনাস, সো মাইনাসের চারপাশে হচ্ছে হাইড্রোজেন প্লাস আছে। দেখো, দেখছো বিষয়টা হচ্ছে কি, এখানেও কিন্তু দেখো পানির অণু, এগুলো কিন্তু পানির অণু, এবং ক্লোরিনের যে আশেপাশে এগুলো কিন্তু পানির অণু। বাট ফ্যাক্ট ইজ, এখানে পানির অণুর অক্সিজেন সোডিয়াম ক্লোরিন সোডিয়াম আয়নের একদম কাছাকাছি আছে, আর হাইড্রোজেন আছে দূরে। আর এখানে ক্লোরিনের কাছে আছে হাইড্রোজেন আর দূরে আছে হচ্ছে অক্সিজেন। কেন? কারণ সোডিয়াম হচ্ছে প্লাস আর অক্সিজেন হচ্ছে তোমার মাইনাস, ঠিক আছে? সো এখানেও কিন্তু পানির অণু, এখানেও কিন্তু পানির অণু। জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে পানির অণুর ঋণাত্মক প্রান্তগুলো সোডিয়াম প্লাসের আশেপাশে ঘিরে ধরছে, আর এখানে আয়নের আশেপাশে হাইড্রোজেন আয়নগুলো ঘিরে ধরছে, মানে ধনাত্মক আয়নগুলো ঘিরে ধরছে, ঠিক আছে? আচ্ছা, আমি নোটিফিকেশন পেলাম মনে হয়, কে একজন, আচ্ছা আইরিন অ্যাডমিট হতে পারতেছে না,
বুঝলাম না কেন, হয়তো ওর এখানে নেটওয়ার্কের সমস্যা, আমি তো বারবার এক্সেপ্ট দিচ্ছি, তারপরে হচ্ছে না। হ্যাঁ এখন হয়েছে। হ্যাঁ ঠিক আছে। তো দেখো, ফ্যাক্ট ইজ সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয় কিভাবে বলো? আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে দেখছিলাম যে সোডিয়াম ক্লোরাইডের যে স্ট্রাকচার, সোডিয়াম ক্লোরাইড স্ট্রাকচার হচ্ছে এরকম কিউবিক, মানে এটা একটা কেলাসের মতো থাকে, ঠিক না? এরকম কিউব থাকে এবং এরকম অসংখ্য কিউব, ধরো এই যে এর উপরে একটা কিউব, ঠিক আছে, এরকম উপরে একটা কিউব, তারপর হচ্ছে ধরো নিচে একটা কিউব, এরকম অসংখ্য কিউব, ধরো সাইডে একটা, এভাবে একটার পাশে একটা যুক্ত এবং বিশাল বড় একটা ক্রিস্টালের শেপ বানায়, ঠিক আছে? তো এর এর যে এককটা, এককটা হচ্ছে একটা কিউব, মানে হচ্ছে একটা ঘনক, ঠিক আছে? ঘনকের মধ্যে তো আমরা শিখছিলাম এটা, যে এই ঘনকের এই কণাগুলোতে হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরিন থাকে, ঠিক না? থেকে হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল বানায়, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, দেখো এটা পুরোটা আঁকতে গেলে টাইম লাগবে, তাই আমি পুরোটা আঁকতেছি না। দেখো এই যে, দেখো এই একটা হচ্ছে তোমার সোডিয়াম প্লাস আয়ন, ধরো এটা হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন, দেখো তো এদের মাঝখানে ডিস্টেন্স আছে না? এখন এই যে মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপে যদি তোমার এই পানির অণুর নেগেটিভ আয়নগুলো সে ঘিরে ধরে এবং অক্সিজেনের যে নেগেটিভ আয়ন তার চারপাশে যদি তোমার পানির অণুর পজিটিভ আয়নগুলো ঘিরে ধরে, তেমনি দেখো প্রত্যেকটা আয়নের চারপাশে যদি এভাবে পানির অণুগুলো তোমাকে ঘিরে ধরতে পারে এবং ঘিরে ধরে যদি এই যে তোমার সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস কিন্তু একটা প্রবল আকর্ষণ বলে যুক্ত আছে ক্রিস্টালে, ঠিক না? এই দেখো সোডিয়াম প্লাস মাইনাস প্রত্যেকটা প্লাস মাইনাস কিন্তু একটা কঠিন, মানে শক্তিশালী একটা আকর্ষণ বলে যুক্ত আছে, ঠিক আছে? তো এই দেখো তোমার পানির অণুগুলো যে যুক্ত হচ্ছে এটা চারপাশে, এই পানির অণুগুলো যদি পর্যাপ্ত পরিমাণে এনার্জি দিতে পারে এখানে, যে এই যে এনার্জি দ্বারা এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসের যে বন্ধনটা সেটা ভেঙে যাবে, ওই পর্যাপ্ত পরিমাণ এনার্জি যদি তোমার পানির অণু দিতে পারে, তাইলেই কিন্তু এই ক্রিস্টাল যে শেপ বা এই বন্ধন কিন্তু ভেঙে যাবে। যার কারণে এই সোডিয়াম ক্লোরিনের যেই কঠিন অবস্থা বা কেলাস, এই কেলাস কিন্তু আর কেলাস থাকবে না। এই বন্ধনগুলো যদি ভেঙে যায় তার মানে কি, এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আয়নে এই পুরা যৌগটা ভেঙে গেল, তার মানে ওখানে এখন কি আছে, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আছে। বুঝতে পারছো এই জিনিসটা? মোহিত, না বুঝতে বলো, এটা একটু ক্রিটিক্যাল, তো না বোঝাটাই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তাহলে তো ভালো। অন্য কেউ যদি না বুঝতে পারো অবশ্যই বলবা, কারণ আমাকে প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞেস করার আমার সময় থাকবে না, তাই আমি হচ্ছে একজনকে ধরে নিছি, এবং বাকিরা যদি না বুঝো বাকিরা হচ্ছে সাড়া দিবা, ঠিক আছে? আনমিউট করে বলবা যে স্যার আমি এই জায়গাটা বুঝি নাই, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, দেখো তার মানে এই যে ক্রিস্টাল, এরকম ক্রিস্টাল কিন্তু কোটি কোটি আছে, ঠিক আছে? মানে ক্রিস্টাল বলতে কি, এরকম এই যে কিউব, এটা হচ্ছে একটা ইউনিট, ঠিক আছে? ক্রিস্টালের একটা ইউনিট, একটা ইউনিট এটা, ঠিক আছে? তো এরকম অনেকগুলো ইউনিট আমি কিন্তু দেখাইছি যে উপরে নিচে মানে চারপাশে অনেকগুলো ইউনিট এভাবে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল বানায়। দেখো আমরা যখন লবণ দেখি তখন এটা কিরকম, এরকম তোমার চকচক করে, বা ছোট ছোট যে দানাটা, ছোট দানার মধ্যেও কিন্তু এরকম কোটি কোটি কিউব থাকে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, দেখো সবকিছু কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। যে কোনো যৌগ তো তুমি যদি পানিতে নাও, নিয়ে যদি তুমি মানে চামচ দিয়ে নাড়াও, এটা কি দ্রবীভূত হয় বলো? দ্রবীভূত কিন্তু সবাই হয় না, ঠিক আছে? যেমন ধরো তোমার বালি, তুমি যদি রাস্তা থেকে এক চামচ বালি নিয়ে আসো, বালি নিয়ে তুমি যদি পানিতে মিলাও, এটা কি ভ্যানিশ হবে? বা বালিটা কি পানিতে দ্রবীভূত হয় কখনো দেখছো? হয় না। কেন? তো এটা তো রিজন থাকা উচিত যে কেন। বালির সংকেত কি? বালির সংকেত হচ্ছে তোমার সিলিকন ডাইঅক্সাইডের পলিমার। বালি হচ্ছে, এই দেখো সোডিয়াম ক্লোরাইড যেরকম তোমার ক্রিস্টাল, এরকম অসংখ্য কোটি কোটি কিউব মিলে এবং ওই কোটি কোটি কিউবের মধ্যে আরো কোটি কোটি সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন যুক্ত থাকে, তেমনি বালি, বালি হচ্ছে কি, বালি কিন্তু সমযোজী যৌগ এবং এটা হচ্ছে একটা পলিমার টাইপের, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, বালি, বালি যখন তুমি পানিতে দাও তখন বালিটা কিন্তু একদম দ্রবীভূত হয় না। কেন? কারণ ওই যে পানির অণুগুলা এই যে তোমার সিলিকন আর অক্সিজেনের মাঝে এসে তোমার যদি আমার চারপাশে ঘিরে ধরে এবং যে এনার্জিটা প্রোভাইড করে পানির অণুগুলো, সেই এনার্জিটা তাদের বন্ধন ভাঙতে সক্ষম না। মানে তাদের যে বন্ধন শক্তি, সেটা হচ্ছে ওই পানির যেই হাইড্রেশন শক্তি তার চেয়ে অনেক বেশি, যার কারণে এই সিলিকন আর অক্সিজেনের বন্ধন ভাঙতে পারে না। তাই বালি যেমন ছিল তেমনই থাকে। বুঝতে পারছো? কিন্তু সোডিয়াম ক্লোরাইডের যে বন্ধন শক্তিটা তার চেয়ে বেশি শক্তিকার ওই পানির হাইড্রেশন শক্তি, যার কারণে এই সোডিয়াম আর ক্লোরিনের বন্ধনগুলা পানি ভাঙতে সক্ষম হয়। আর দেখো তো ক্রিস্টাল শেপ যদি ভেঙে যায়, কিভাবে ভেঙে যাবে? এই বন্ধনগুলো ভেঙে গেলে ক্রিস্টাল শেপটা ভেঙে যাবে। যদি তোমার এই বন্ধনটা ভেঙে যায় তাহলে ক্রিস্টাল শেপ ভেঙে গেল, এবং তখন কিন্তু আর সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস কিন্তু বন্ধনে থাকবে না। তখন হচ্ছে এই প্রত্যেকটা সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন কি হবে, আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক না? তা আমরা কিন্তু বলছিলাম তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যে তোমার তড়িৎ বিশ্লেষণ করতে হলে কি করতে হবে, যৌগটাকে আয়নিত করতে হবে, ঠিক না? আমাদের উদ্দেশ্য কি, যৌগটাকে আয়নিত করা। এখন আমি কি বলছিলাম, এটা প্রসেস হচ্ছে দুইটা,
সলিড অবস্থায় কিন্তু এটা আয়নিত থাকে না। তো সলিড অবস্থা থেকে তোমার কি করতে হবে, লিকুইড বানাইতে হবে, অথবা সলিড অবস্থাটাকে তোমার কোনোটা দ্রাবকের সাথে মিশে এটাকে আয়নিত করতে হবে, ঠিক আছে। তো সাধারণত আমরা পানি হচ্ছে সবচেয়ে সহজলভ্য দ্রাবক, যার কারণে আমরা পানিতেই মিশাই, ঠিক আছে। সো পানির যে দ্রবণ, মানে পানিতে তুমি যদি একটা কঠিন পদার্থ মিশাও তখন সেটাকে বলবো তুমি জলীয় দ্রবণ। সো আমরা কি করব, যে কোনো যৌগের হয় গলিত অবস্থা নিব অথবা সেটা জলীয় দ্রবণ নিব, ঠিক আছে। দুইটাতেই কিন্তু কি হচ্ছে বলতো, দুইটাতেই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস পাওয়া, মানে যৌগটাকে আয়নিত করা। বুঝতে পারছো মোটিভটা? আচ্ছা, তো এখন না না আমি বলি, এটা কাহিনী হচ্ছে কি, তোমাদেরকে তো এর আগের ক্লাসগুলোতে একটু হিন্টস দিছিলাম, বাট পুরোটা বলিনি, কারণ এখানে আবার একটু ডিটেলস ব্যাখ্যা আছে, এগুলো তোমরা ইন্টারে গিয়ে শিখবা, ঠিক আছে। ইন্টারে এখন এগুলো নাই বেশি একটা, এখন এগুলো শিখে টাইম নষ্ট করবো না। দুই ধরনের এনথালপি আছে, একটা হচ্ছে তোমার হাইড্রেশন এনথালপি, একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি, আর একটা হচ্ছে তোমার ল্যাটিস এনথালপি। মানে এইসব জিনিস তোমরা ইন্টারে গিয়ে শিখবা আর কি, এখন শেখার দরকার নাই। তো যদি তোমার হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হয় তখন এটা দ্রবীভূত হয়, আর ল্যাটিস এনথালপি যখন হাইড্রোজেন এনথালপির চেয়ে বেশি হয় তখন সেটা দ্রবীভূত হয় না। তো এই জিনিসগুলো কি ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যায়, বুঝছো। তো এগুলো আমরা এখন রেখে দিচ্ছি, জাস্ট এইটুকুই তোমাকে বুঝাইলাম যে ওই পানির অণুগুলা কি করতেছে বলো তো, চারপাশে ঘিরে ধরতেছে না। তো তুমি একটা জিনিস চিন্তা করো, আমি তোমাকে এটা এখনই বুঝাই দিব, শর্টকাটে বুঝাই দিব। দেখো, তোমার কিন্তু একটা জিনিস বলছিলাম প্রথম দিকে মনে আছে যে নিউক্লিয়াসের যত কাছে ইলেকট্রন আসবে তত কি এনার্জি রিলিজ করবে না বলতো, তত শক্তি কি হবে, নির্গত হবে। আর ইলেকট্রন যদি তোমার এখান থেকে বেরোতে চায় বাইরে, তখন এই শক্তি কি তোমাকে প্রোভাইড করতে হবে বা দিতে হবে, তাই তো। ইলেকট্রনকে তুমি নিউক্লিয়াস থেকে দূরে নিয়ে যেতে হইলে বা উচ্চ শক্তি স্তর নিতে হলে শক্তি দিতে হবে, মানে ইলেকট্রনটা শক্তি গ্রহণ করবে। আর যখন উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্নতর শক্তি স্তরে আসবে তখন ইলেকট্রন কি করবে, শক্তি উল্টা আরো বিকিরণ করবে, ঠিক না। শক্তি কি করবে, বিকিরণ করবে। এ তো বুঝো নাকি? তার মানে তোমার ইলেকট্রন যদি কাছাকাছি আসে নিউক্লিয়াসের, তাহলে সহজ কথা, ইলেকট্রন যদি নিউক্লিয়াসের কাছাকাছি আসে শক্তি নির্গত করবে, আর ইলেকট্রন যদি নিউক্লিয়াস থেকে দূরে যায় তাহলে শক্তি তোমার উল্টা আরো দিতে হবে, মানে শক্তি শোষিত হবে, তাই তো। বোঝা গেছে জিনিসটা? এই এই জিনিসটা দিয়ে, এই কনসেপ্টটা যেটা আমি তোমাকে শিখাইছিলাম আগের ক্লাসগুলোতে, এইটা দিয়ে তুমি এটা বুঝবা কিভাবে। দেখো, এই যে সোডিয়াম প্লাস, এটা কি একটা নিউক্লিয়াস না বলতো? এটা চারপাশে ইলেকট্রন আছে ঠিক আছে, বাট এটা তো একটা নিউক্লিয়াস নাকি। এখন এইটার আশেপাশে তোমার যদি এইভাবে পানির অণুগুলো আসে, পানির অণুগুলো কি নিয়ে আসতেছে বলতো, হাইড্রোজেন, কি বলে, ইলেকট্রন নিয়ে আসতেছে না বলতো। এই তো পানির অণুগুলো কি নিয়ে আসতেছে, ইলেকট্রন নিয়ে আসতেছে, তাই তো। যে অণুই আসুক অবশ্যই ইলেকট্রন নিয়েই তো আসবে নাকি। বোঝা গেছে আমার কথা? মানে এই অক্সিজেনের বাইরে সেলে কি আছে, তোমার ইলেকট্রন আছে। তো এই যে তোমার ইলেকট্রন গুলো তোমার যদি সোডিয়াম আয়নের কাছাকাছি আসে, তাহলে এই যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন গুলা, এগুলা কি একটা শক্তি নির্গত করবে না? বুঝতে পারছো বিষয়টা? এই এই যে পানির অণুর যেই তোমার যতগুলা পানি, আমি তো আঁকতে পারছি কয়টা, 1 2 3 4 5 6, এর মানে কি 6টা আসে নাকি অনেকগুলা আসে? এর এর একটা আয়নের আশেপাশে কি অনেকগুলো আসতে পারে না? বুঝতে পারছো বিষয়টা? তা এখন তোমার একটা কিউবের মধ্যে তো এরকম সোডিয়াম প্লাস অনেকগুলো আছে, ঠিক না, ক্লোরিন মাইনাস অনেকগুলো আছে। তো এইগুলার চারপাশে কি আবার অনেকগুলো পানির অণু আসে, ঠিক না। তো পানির অণু যেটা চারপাশে আসে তখন এই পানির অণুর যেই যেই প্রান্তগুলা, মানে যে অংশগুলা এই আয়নগুলার চারপাশে আসে, মানে প্লাস আয়ন, মানে সোডিয়াম আয়নের চারপাশে কারা আসে, মাইনাস আয়ন আসে। আর ক্লোরিন আয়নের চারপাশে কারা আসে, প্লাস আয়ন আসে। কারণ প্লাসের আকর্ষণে মাইনাস এবং মাইনাসের আকর্ষণে কি প্লাস, তাই তো। বুঝতে পারতেছো? তাহলে দেখো, তোমার যেহেতু এগুলা কাছাকাছি আসতেছে নিউক্লিয়াসে, তাহলে এগুলা কি একটা শক্তি নির্গত করবে না বলতো? প্রত্যেকটা অণু থেকে কি হবে, একটা এনার্জি রিলিজ হবে, ঠিক আছে। তো দেখো তো টোটাল যে শক্তির মানে যোগফল, কারণ দেখো তো একটা সোডিয়াম আয়ন আর একটা ক্লোরিন আয়নের মধ্যে তোমার বন্ধন আছে, ঠিক আছে। এখন কি হচ্ছে বলতো, এই সোডিয়াম আয়নের চারপাশে এভাবে পানি অণু ঘিরে ধরতেছে, ক্লোরিন আয়নের চারপাশেও কি পানি অণু ঘিরে ধরতেছে। আচ্ছা, দেখতেছি। তো দেখো, সোডিয়াম আয়নের চারপাশে কি আছে, এরকম অসংখ্য পানির অণু আছে, আর ক্লোরিন আয়নের চারপাশে কি অসংখ্য পানির অণু আছে, ঠিক না। তাহলে এই টোটাল এই সবগুলা পানির অণুর যে সম্মিলিত নির্গত শক্তি, সেটাকে বলা হয় তোমার হাইড্রেশন এনথালপি। বুঝতে পারছো? মানে এই যে পানির অণুগুলো সোডিয়াম আর ক্লোরিন আয়নের উপর যে শক্তিটা প্রয়োগ করতে পারতেছে, মানে যে শক্তিটা দিতে পারতেছে, ওটাকে কি বলা হচ্ছে, হাইড্রেশন এনথালপি। বুঝতে পারছো সুলতান বা অন্যরা?
হ্যালো, সুলতান বুঝতে পারছো এখন? আচ্ছা, তাওসিফ বুঝতে পারছে, বাট সুলতান তো নাই। আচ্ছা লাবিদ, কি অবস্থা? তুমি তো সবসময় লেট করে আসো। ও তো অডিও জয়েন হয় না, তো কিছু শুনতে পারবে না। আচ্ছা, ও যখন শুনতে পারবে তখন দেখে নিবি, কিছু করার নেই, এতক্ষণ তো ওয়েট করা যাবে না। আচ্ছা তাওসিফ, তাহলে অবশ্যই বুঝতে পারলা যে হচ্ছে এরকম একটা সোডিয়াম আয়নের চারপাশে এরকম অসংখ্য পানি অণু আসতেছে, আর ক্লোরিন আয়নের চারপাশে অসংখ্য পানি অণু আসতেছে। তো দেখো আমাদের যে স্ট্রাকচারটা খেয়াল করো, এই যে আমাদের স্ট্রাকচারটা, মানে সোডিয়াম ক্লোরাইডের যে ক্রিস্টালটা, এই স্ট্রাকচারে কিন্তু অনেকগুলোই সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন আছে। তো আমরা বেশি আঁকবো না, দুইটা আঁকবো। ধরো এই যে এখানে একটা সোডিয়াম প্লাস, এখানে হচ্ছে একটা ক্লোরিন মাইনাস, ঠিক না? তো দেখো এই যে এই দুটার গ্যাপে কি হবে বলতো, এরকম অসংখ্য পানির অণু এসে ঘিরে ধরবে না বলতো? ঘিরে ধরবে কিনা বলো? ধরবে। এখন দেখো তোমার এই যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এদের মধ্যে কি একটা শক্তিশালী আকর্ষণ বন্ধন আছে, মানে আকর্ষণ বল আছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা কি আছে? আকর্ষণ বল আছে। এই যে পানি অণুগুলো যে আসলো, এগুলো যে একটা হাইড্রোজেন এনথালপির মাধ্যমে যেটা এনার্জি তোমাকে প্রোভাইড করলো, ওই এনার্জিটা যদি এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস যে বন্ধন শক্তি, সেটাকে যদি অতিক্রম করতে পারে, মানে হাইড্রোজেন এনথালপি যদি এই যে সোডিয়াম আর ক্লোরিনের যে বন্ধন শক্তি যদি বেশি হয়, তাইলে কি বলতো, এই বন্ধনটা ভেঙে যাবে না? সোডিয়াম আর ক্লোরিনের যে বন্ধন, সেটা কি হবে? ভেঙে যাবে। আর ভেঙে গিয়ে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আলাদা হয়ে যাবে, ঠিক না? তো এটা কিন্তু পুরোটা ক্রিস্টালে কিন্তু একসাথে হবে, ঠিক না? কারণ সব জায়গাতে একই পরিমাণ আছে এবং একই পরিমাণ কি যাবে, পানি যাবে। তো হইলে সব জায়গায় একসাথে ভেঙে যাবে, বুঝতে পারছো বিষয়টা? এবং এই জন্যই কিন্তু আমরা দেখি যে পানির মধ্যে যখন আমরা লবণ বা চিনি মিশাই, লবণ মিশালে কি হয় বলতো, লবণগুলো ভ্যানিশ হয়ে যায়, ঠিক না? বাট আসলে কি ভ্যানিশ হয়ে যায়, ওগুলো উধাও হয়ে যায় না। আসলে ওগুলো ক্রিস্টাল হিসেবে থাকে, থেকে তুমি চোখে দেখতে পারো। বাট যখন পানিতে এটা যখন দ্রবীভূত হয়ে যায়, তখন এই বন্ধনগুলা, মানে ক্রিস্টাল শেপটা ভেঙে যায়, বন্ধনগুলা ভেঙে যায়, যার কারণে সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন ভেঙে যায়। আর সোডিয়াম মানে আয়ন কিন্তু আমরা চোখে দেখতে পাই না, খালি চোখে দেখতে পারি না, বুঝতে পারছো? ওগুলার পরিসর খুবই ছোট, মানে এগুলো খুবই ক্ষুদ্র, এগুলো মানে খালি চোখে দেখা যায় না, বুঝছো? যার কারণে আমরা দেখি যে ভ্যানিশ হয়ে গেছে। কথা ক্লিয়ার? এভাবে হচ্ছে দ্রবীভূত হয়। তো যদিও এই জিনিসগুলো আমি যেগুলো পড়াচ্ছি, সেগুলো কিন্তু এই অধ্যায়ের জিনিস না। তো আমি চাই তোমাদের বেসিকটা স্ট্রং হোক, অধ্যায় ফ্যাক্ট না আর কি, বুঝছো? কারণ এটা কিন্তু অধ্যায় 5-এর, বাট তা আবার পড়াইছে যাতে তোমার জিনিসটা ভালো করে বুঝো। ঠিক আছে? বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ লাবিদ বলো। আচ্ছা, তো দেখো এই যে তোমার এই সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়নের মধ্যে যেটা কি ছিল, শক্তিশালী আকর্ষণ বল ছিল না? তাহলে পুরা যে তোমার ক্রিস্টালটা, এই পুরা ক্রিস্টালে কি এরকম অসংখ্য সোডিয়াম আর ক্লোরিনের বন্ধন আছে না? টোটাল বন্ধন যে শক্তি, ওটাই বলে তোমার ল্যাটিস এনথালপি। ওটা কি বলা হয়? ল্যাটিস এনথালপি। মানে শুধু শর্টকাটে বলছি, এটা আসলে অন্য ধরনের সংজ্ঞা আছে, বাট বোঝানোর জন্য তোমাকে একটা শর্টকাট ব্যাখ্যা দিচ্ছি, বুঝছো? তো এই যে শক্তিটা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরিন আয়নের যে বন্ধন শক্তিটা, ওই ওই সবগুলো শক্তির সম্মিলিত শক্তিটাকে আমরা বলতেছি কি? ল্যাটিস এনথালপি। তাহলে ওই যে পানির অণু যে হাইড্রোজেন এনথালপি দিবে, ওই হাইড্রোজেন এনথালপি যদি তোমার বেশি হয়, তাহলে হচ্ছে কি দ্রবীভূত হবে, ঠিক না? আর যদি তোমার পানির অণু যদি ওরকম শক্তি দিতে না পারে ওইভাবে, তা ল্যাটিস এনথালপি যদি আরো বেশি শক্তিশালী হয়, তাহলে কি হবে? যৌগটা পানিতে দ্রবীভূত হবে না, বুঝতে পারছো? এমন এক্সাম্পল তোমার আছে, ধরো বেরিয়াম, আহ বেরিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, কারণ এটার ল্যাটিস এনথালপি অনেক বেশি। এরপর যেমন তোমার বালি, বালিরও হচ্ছে অনেক বেশি, যার কারণে এগুলো পানিতে দ্রবীভূত হয় না, বুঝতে পারছো? এই গেল কথা। তো এখন আমরা এই অধ্যায়ে ফিরে আসি। এই অধ্যায়ে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমরা দুইভাবে আয়নিত করতে পারি। মানে আমার উদ্দেশ্য হচ্ছে কি বলতো, এটাকে তড়িৎ বিশ্লেষণ করা, ঠিক আছে? তো তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমার কি করতে হবে? এই সোডিয়াম ক্লোরাইডকে আয়োনাইজড করতে হবে। কি করতে হবে? আয়োনাইজড মানে আয়নিত করতে হবে, এই সলিড রাখলে হবে না। তো এটার ওয়ে কয়টা বলছি? দুইটা। একটা হচ্ছে আমরা এটাকে তাপ দিয়ে, প্রচুর তাপ দিয়ে এটাকে আমরা লিকুইড বানাবো, এবং তাপ দিয়ে অবশ্যই এটা গলনাঙ্কের উপরে নিয়ে যেতে হবে যাতে এটা গলে, লিকুইড হবে। অথবা আমরা কি করতে পারি, এটাকে পানির সাথে মিশিয়ে এটার জলীয় দ্রবণ বানাতে পারি, ঠিক না? জলীয় দ্রবণ যদি হয়, তাহলে জলীয় দ্রবণ হইলেও কি হয় বলতো, ওই যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, মানে আয়নিত হয়ে যাচ্ছে, আমাদের যৌগটা কি হচ্ছে? আয়নিত হয়ে যাচ্ছে। আর লিকুইড বানালেও কি হচ্ছে? ওই বন্ধনগুলো ভেঙে যাচ্ছে, যার কারণে এটা আয়নিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো একটা করলেই তো হইলো নাকি? বুঝতে পারছো? আচ্ছা, এখন বলো তো কোনটা সস্তা বেশি? পানি সস্তা, নাকি তোমার এই যে তাপ, এই যে কত 801 ডিগ্রি সেলসিয়াস প্রডিউস করা সস্তা হবে? কত, কোনটা সস্তা হবে? পানি।
তাই তুমি বলবো যে তাহলে স্যার আমরা কেন এই গণিতটা শিখলাম? তো বিষয়টা হচ্ছে কি, শর্টকাট ওয়ে ইজ অলওয়েজ আ রিস্কি ওয়ে। কথা বুঝতে পারছো কি বলছি? শর্টকাট ওয়ে ইজ অলওয়েজ আ রিস্কি ওয়ে। এখন অনেকেই দেখো না শর্টকাটে ফেমাস হতে চায়, হ্যাঁ ফেমাস হতে চায় বা শর্টকাটে অনেক অনেক বড় হইতে চায়, ঠিক না? ওরা কিন্তু ধরা খায়, ঠিক আছে? কারণ শর্টকাট ওয়েতে অ্যাকচুয়ালি রিস্ক থাকে, ঠিক আছে? মানে সস্তা ওয়েতে কিন্তু রিস্ক থাকে, ঠিক আছে? যেমন দেখো এখানে তোমাকে একটা এক্সাম্পল দেই। তুমি দেখো সোডিয়াম ক্লোরাইডকে তুমি হচ্ছে তাপ দিছো এবং গলনাঙ্কের উপর টেম্পারেচার নিয়ে তুমি এটাকে লিকুইড বানাইছো, ঠিক আছে? এখন এই যে তুমি সোডিয়াম ক্লোরাইড লিকুইড বানাইলা, এখানে কি সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন বাদে আর কোনো আয়ন আছে এখানে? এখানে কিন্তু আর কোনো আয়ন নাই। তুমি যদি এখানে যদি 1 কেজি সোডিয়াম ক্লোরাইড নাও, তাহলে ওখানে 1 কেজি মধ্যে শুধুমাত্র কি সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়নই আছে, কারণ এখানে তুমি অন্য কোনো যৌগ যোগ করো নাই। যোগ করছো? যোগ করো নাই, তুমি শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড নিছো। সোডিয়াম ক্লোরাইডকে তুমি তাপ দিছো এবং তুমি সোডিয়াম ক্লোরাইড পাইছো নাকি? এটা কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন না, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। তোমার সলিড ছিল, সলিড থেকে লিকুইড বানাইছো। বুঝতে পারছো বিষয়টা? তো সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস থাকলে তো জানোই খুব সহজেই তড়িৎ বিশ্লেষণ করা যায়, যেটা আমরা গত ক্লাসে দেখলাম, ঠিক না? বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ সেইখানে ভাই ঝামেলা আছে। কেন? কারণ সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে কিন্তু 4টা আয়ন আছে। সোডিয়াম আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে, হাইড্রোজেন আয়ন আছে, আবার কি হাইড্রোক্সিল আয়ন আছে। তো 4টা আয়ন থাকলে তোমার কি মনে হয় যে তড়িৎ বিশ্লেষণ ওই গলিত দ্রবণের যে তোমার কি বলে তড়িৎ বিশ্লেষণ আর এই জলীয় দ্রবণের সেম হবে? কখনোই না, কারণ ওইখানে আয়ন ছিল মাত্র 2টা, সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন। কিন্তু এখানে কয়টা আয়ন? 4টা আয়ন। সেখানে কিন্তু ঝামেলা আছে একটা। বুঝতে পারছো? সেই ঝামেলাটা আমরা এখন দেখবো। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে এখানে একটা, হ্যাঁ আমরা এখানে একটা তড়িৎ কোষ নিলাম। সো আচ্ছা, এত ছোট নিলে হবে না, আমি হচ্ছে তোমার হোয়াইট বোর্ডে চলে যাই। আচ্ছা বাকিরা, তোমরা কি বুঝতেছো যা পড়াচ্ছি? বাকিরা তো কোনো সারা শব্দ করে না, কেমনে বুঝবো? আচ্ছা, আমরা সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করবো কেন, এটা অ্যান্সার তো আমরা ওই আগের ক্লাসগুলোতে দিয়ে দিছিলাম। এটা অ্যান্সার হচ্ছে যে আমাদের আমাদের সোডিয়াম যদি লাগে, মানে আমাদের নর্মালি যদি সোডিয়াম লাগে বা ক্লোরিন গ্যাস লাগে আমাদের, তখন আমরা কি করব? তখন হচ্ছে এই তোমার বিষয়টা বুঝো, সোডিয়াম ক্লোরাইড কিন্তু সহজলভ্য, ঠিক না? সমুদ্রের পাড়ে কিন্তু অসংখ্য মানে বিপুল পরিমাণে লবণ এসে অটোমেটিকলি জমে এবং ওখান থেকে খুব কম খরচে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়, ঠিক না? সহজ প্রসেসে। তো সোডিয়াম ক্লোরাইড কিন্তু অনেক সস্তা, লবণ সস্তা না? কিন্তু তোমার সোডিয়াম, শুধু সোডিয়াম যদি তুমি কিনতে যাও, আর শুধু সোডিয়াম কিন্তু দাম আছে। কারণ কি? কারণ শুধু সোডিয়াম কিন্তু এভাবে সহজে পাওয়া যায় না। ক্লোরিন গ্যাস কিন্তু সহজে পাওয়া যায় না, ঠিক আছে? এগুলো অনেক রাসায়নিক প্রসেসে বানাইতে হয়, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, তোমার যদি শুধু ক্লোরিন গ্যাস দরকার হয়, এবং ক্লোরিন গ্যাসের তো অ্যাপ্লিকেশন আছে, বাস্তবিক প্রয়োগ আছে না? অবশ্যই আছে। সোডিয়ামেরও তোমার বাস্তবিক প্রয়োগ আছে। তো বিষয়টা হচ্ছে তোমার যদি সোডিয়াম লাগে, শুধু সোডিয়াম ধাতু, অথবা ক্লোরিন অধাতু তোমার যদি লাগে, গ্যাসটা লাগে, তখন তোমার এই যে সোডিয়াম আর ক্লোরিন, এরকম তো আরো অনেক ধরনের এক্সাম্পল আছে, আছে না? যেমন সবচেয়ে ভালো এক্সাম্পলটা আমি তোমাকে যেটা দিয়েছিলাম আগে আগের ক্লাসগুলোতে, সেটা হচ্ছে কপার। কপার চিনো তো নাকি তামা? এই যে তোমার যত ধরনের তার আছে, মানে পরিবাহী তার, কন্ডাক্টর, পুরা ওয়ার্ল্ডে তো জানি সব কিছুর মধ্যে এরকম কপার আছে, ঠিক না? মানে পুরো ওয়ার্ল্ডে চলতেছে কি দ্বারা? ইলেকট্রিসিটি দিয়ে, এবং এবং এই ইলেকট্রিসিটি পাস হচ্ছে কিসের মাধ্যমে? পরিবাহী কপারের মাধ্যমে, ঠিক আছে? তো এই কপারটা কিন্তু মুক্তভাবে পাওয়া যায় না, ঠিক আছে? কপারের বিভিন্ন যৌগ থাকে, ধরো কপার কার্বনেট, এই টাইপের যৌগ থাকে। তো এই যৌগ থেকে তোমার কপার নিষ্কাশন করা হয়, মানে কপারটাকে আলাদা করা হয়, বুঝছো? মানে আমাদের যৌগ থেকে মৌলটাকে আলাদা করার প্রক্রিয়াটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। বুঝতে পারছো? তো এরকম অসংখ্য ব্যবহার আছে, আর অনেক ধরনের এক্সাম্পল আছে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল যে এরকম কপারের যৌগ থেকে আমি যদি শুধু কপার পেতে চাই, তাহলে আমার কি করতে হবে? তড়িৎ বিশ্লেষণ করতে হবে। তেমনি সোডিয়াম ক্লোরাইড থেকে আমি যদি সোডিয়াম পাইতে চাই বা ক্লোরিন পাইতে চাই, তখন আমার কি করতে হবে? এটাকে তড়িৎ বিশ্লেষণ করতে হবে। কারণ এটা তো এমন না যে এটা একটা পাউরুটি, পাউরুটির অর্ধেকে তোমার সোডিয়াম আছে আর পাউরুটির অর্ধেকে ক্লোরিন আছে, পাউরুটিটা ছুরি দিয়ে কাটলাম বা হাত দিয়ে ভাগ করে নিলাম, এটা সোডিয়াম আর ক্লোরিন হয়ে গেল, এটা কি এরকম?
কখনোই না, এটা একটা কেমিক্যাল প্রসেস, কেমিক্যালি এটা তোমার আলাদা করতে হবে। তো ওই প্রসেসটা হচ্ছে কি ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে কথা, যে এই জন্য আমি তড়িৎ বিশ্লেষণ করি। তার এক্সাম্পল আছে, এগুলো এখন দেখবো না। আচ্ছা, তো আমাদের মিটিংটা আবার শেষ হয়ে যাবে, বেশিক্ষণ নাই। তো তোমরা যখন মিটিংটা শেষ হয়ে যাবে তখন তোমরা আবার জয়েন দিবা ওই লিঙ্কে, ঠিক আছে? দ্রুত জয়েন দিবে যাতে আমার লেট না হয়। তোমরা লেট করলে পড়া কম হবে, তোমরা যদি তাড়াতাড়ি আসো পড়া বেশি হবে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে? তো দেখো জলীয় দ্রবণের ঝামেলাটা কি বলছি। জলীয় দ্রবণে হচ্ছে শুধু সোডিয়াম আর ক্লোরিন আয়নই নাই, ওটার মধ্যে আরো দুইটা আয়ন আছে, কারণ এটা জলীয় দ্রবণ মানে পানির দ্রবণ। সেটার মধ্যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন আছে, ঠিক না? আছে কিনা বলো? আচ্ছা, তো এখন দেখো, তো এটা হচ্ছে আমাদের তড়িৎ কোষ, এটা হচ্ছে ব্যাটারি, এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। সো পজিটিভ, আমরা জানি পজিটিভের সাথে কানেক্টেড থাকে পজিটিভ, সো অবশ্যই এটা হচ্ছে অ্যানোড, কারণ অ্যানোড পজিটিভ হয় আর ক্যাথোড নেগেটিভ হয়, ঠিক আছে? এবং দেখো তো এই পাত্রে এখন আমাদের চারটা আয়ন আছে, মানে চার ধরনের আয়ন আছে, চারটা না, চার ধরনের আয়ন, কোটি কোটি এরকম আয়ন আছে। এখন দেখো বিষয়টা হচ্ছে কি, তোমার কি মনে হয় যে আগে যেরকম সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণের যে তড়িৎ বিশ্লেষণ, সেখানে কি হইতো? একটাই মাইনাস ছিল, ঠিক না? একটাই মাইনাস ছিল, ক্লোরিন মাইনাস, সেটাই যে তোমার কই যাইতো? অ্যানোডে যাইতো। আর একটাই প্লাস ছিল, সোডিয়াম প্লাস, সেটা কই যাইতো? ক্যাথোডে যাইতো। তো সুন্দর মতো আমরা কি পাইতাম? ক্যাথোডে আমরা সোডিয়াম ধাতু পাইতাম, ঠিক না? ক্যাথোডে। আর অ্যানোডে আমরা কি পাইতাম? ক্লোরিন গ্যাস পাইতাম, ঠিক না? বাট এখানে কিন্তু আরো দুজন কম্পিটিটর আছে, আরো দুজন কিন্তু আয়ন এখানে আছে। এখন ফ্যাক্ট ইজ যে এখানে দুইজনই কিন্তু যাবে না, যার সক্রিয়তা বেশি সে যাবে, ঠিক আছে? যার সক্রিয়তা বেশি বা যে যত দ্রুত যেতে পারে, এটা রেসের মতো, যে দ্রুত যাবে সে ওখানে গিয়ে কি হবে? তড়িৎ বিশ্লেষিত হবে। বুঝতে পারছো বিষয়টা? বা সে ইলেকট্রন পাবে বা ইলেকট্রন ত্যাগ করবে। কথা ক্লিয়ার? তাহলে এখানে কম্পিটিশন কাদের মধ্যে বলো তো? কম্পিটিশন হচ্ছে সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়নের মধ্যে কম্পিটিশন, আর ক্লোরিন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের মধ্যে কম্পিটিশন, ঠিক আছে? এখন দেখো তুমি আমাকে বলো যে এই দুজনের মধ্যে সক্রিয় বেশি কে? তোমরা তো জানো যে সোডিয়াম ধাতু কিন্তু হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি সক্রিয়, ঠিক আছে? এরপরে ক্লোরিনও কিন্তু তোমার এই হাইড্রোক্সিলের চেয়ে অনেক বেশি সক্রিয়। কিন্তু সোডিয়ামের যে আয়ন, আচ্ছা বলি, সক্রিয়তার এইগুলো কিন্তু অধ্যায় 4-এ আমি ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে? এগুলো অধ্যায় 4-এ ব্যাখ্যা ছিল। তো এগুলো আমি নেক্সট সেগমেন্টে বলতেছি আর কি, সমস্যা নাই। এখন তো শেষ হয়ে যাবে মিটিংটা, আমি একটু শর্টকাটে বলি, এরপর যখন আবার শুরু করবো তখন বলবো ডিটেলস, ঠিক আছে? তো হাইড্রোজেন এখানে বেশি সক্রিয়, উল্টা হাইড্রোজেন কম সক্রিয়, কিন্তু কিন্তু হাইড্রোজেনের আয়ন সোডিয়াম আয়নের চেয়ে বেশি সক্রিয়। খেয়াল রাখবে সব সময় সারা জীবন যে নর্মালি মৌলসমূহের যে সক্রিয়তা সিরিজ, তার উল্টা সিরিজ হয় কার? তার আয়নের। মানে সক্রিয়তা ক্রমটা সম্পূর্ণ কি হয়? বিপরীত হয়। তেমনি ক্লোরিন বেশি সক্রিয়, কিন্তু ক্লোরিনের আয়ন হাইড্রোক্সিল আয়নের চেয়ে কম সক্রিয়, মানে সক্রিয়তা সিরিজটা সম্পূর্ণ কি উল্টা। বুঝছো? মানে সোডিয়াম আয়ন আয়নের চেয়ে হাইড্রোজেন আয়ন বেশি সক্রিয়, ক্লোরিন আয়ন হচ্ছে হাইড্রোক্সিল আয়নটা বেশি সক্রিয়, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কি হবে এটা আমি হচ্ছে নেক্সট সেগমেন্টে বলবো, কারণ এখন মিটিংটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমি মিটিংটা শেষ করে দিচ্ছি, তোমরা আবার লিংকে জয়েন দাও, ঠিক আছে? আচ্ছা, তোমরা কোথায় ছিলাম? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি দেখো, আমরা বলছিলাম যে আমাদের হচ্ছে চারটা আয়ন আছে এখন। এই তড়িৎ কোষে চারটা আয়ন আছে, সোডিয়াম আয়ন আছে, হাইড্রোজেন আয়ন আছে, চার ধরনের আয়ন আর কি, ক্লোরিন আয়ন আছে, আর হচ্ছে তোমার হাইড্রোক্সিল আয়ন আছে। তো দেখো খেয়াল করো, এই চারটা আয়নের মধ্যে হচ্ছে যে কোনো দুইটা আয়ন কিন্তু তড়িৎদ্বারে যাবে। খেয়াল করো এখানে কিন্তু তড়িৎদ্বার কয়টা? দুইটা তড়িৎদ্বার, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে? একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে তোমার ক্যাথোড। সো দেখো তো, এই পজিটিভ যেই দণ্ডটা সেখানে কে যাবে? নেগেটিভ আয়ন যাবে। আর নেগেটিভ যে দণ্ডটা সেখানে যাবে হচ্ছে পজিটিভ আয়ন, ঠিক আছে? সো দেখো এখানে আমরা তো জানি যে তড়িৎ কোষের মধ্যে এখানে অ্যানোড হচ্ছে পজিটিভ, ঠিক আছে? আর ক্যাথোড হচ্ছে কি নেগেটিভ। কারণ কি? কারণ ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, আমরা জানি ব্যাটারির প্রান্ত থাকে দুইটা, এগুলো আমরা গত ক্লাসে এগুলো ভালো করে বুঝাইছি। ব্যাটারির প্রান্ত থাকে দুইটা, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। সো ব্যাটারির যেই প্রান্তের সাথে তুমি যে দ্বন্দ্বটা যুক্ত করছো, সেই প্রান্তের চিহ্ন অনুযায়ী সেই দণ্ডের চিহ্ন হবে। মানে কি? দেখো, ব্যাটারির যে প্লাস প্রান্ত তার সাথে তুমি যুক্ত করছো কোনটাকে? এই দ্বন্দ্বটাকে তুমি যুক্ত করছো, তাহলে এই দ্বন্দ্বটা কি হবে? পজিটিভ। আর এই পাশে যে মাইনাস প্রান্ত তার সাথে তুমি যুক্ত করছো হচ্ছে এই দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা কি হবে? নেগেটিভ, ঠিক আছে? তো যেটা পজিটিভ সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানোড, আর যেটা নেগেটিভ সেটাকে বলতেছি আমরা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে কি দেখো, এই যে পজিটিভ প্রান্তটা, এই পজিটিভ প্রান্তে কে যাবে? এই পজিটিভ প্রান্তে যাবে তোমার নেগেটিভ আয়ন, ঠিক আছে? হয় ক্লোরিন যাবে অথবা তোমার হাইড্রোক্সিল যাবে।
তো যেহেতু তোমার নেগেটিভ প্রান্ত যাচ্ছে মানে নেগেটিভ আয়নটা যাচ্ছে তোমার পজিটিভ দিকে, তো নেগেটিভ আয়নকে কি বলা হয় বলতো? বলা হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, নেগেটিভ যেই আয়ন তাকে বলা হচ্ছে তোমার অ্যানায়ন, আর পজিটিভ আয়নকে বলে তোমার ক্যাটায়ন। ঠিক আছে, তো দেখো যেহেতু প্লাসের আকর্ষণে কে যাবে? মাইনাস। তো অবশ্যই প্লাসে বা অ্যানোডে কে যাবে? অ্যানায়ন। ঠিক আছে, আর ক্যাথোডে কে যাবে? ক্যাটায়ন। মানে এগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে ভালো করে শিখছি। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে আমাদের চারটা আয়ন আছে, একটা সোডিয়াম প্লাস, হাইড্রোজেন প্লাস, আর হচ্ছে ক্লোরিন মাইনাস, আর হচ্ছে হাইড্রোক্সিড মাইনাস। এখন আমি কি বলছিলাম, যে দুজন কিন্তু একসাথে যাবে না কখনো। ঠিক আছে, যার সক্রিয়তা বেশি, যেমন ধরো এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন আয়ন হচ্ছে সোডিয়াম আয়ন হচ্ছে বেশি সক্রিয়, তাই ক্যাথোডে কিন্তু সোডিয়াম আয়ন যাইতে পারবে না, কারণ তার আগে কে চলে যাবে? হাইড্রোজেন আয়ন চলে যাবে। তেমনি ক্লোরিনের চেয়ে হাইড্রোক্সিল বেশি সক্রিয়, সো হাইড্রোক্সিল এখানে যাওয়ার কথা। বুঝতে পারছো এতটুকু? সুলতান, রেসপন্স প্লিজ। আচ্ছা হ্যাঁ, সক্রিয়তাটা এবার বোঝাচ্ছি। দেখো নর্মালি সোডিয়াম ধাতুর চেয়ে হাইড্রোজেন ধাতু হচ্ছে অনেক কম সক্রিয়, মানে নর্মালি সোডিয়াম হচ্ছে কি হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি সক্রিয়। ঠিক আছে, আচ্ছা কে জানি আসছে, তাকে আমরা অ্যাডমিট দিয়ে নেই, তারপরে বাকি কাজ। আচ্ছা আগে জয়েন দিয়ে নিই, কারণ আবার জয়েন দিতে একটু সমস্যা হয়। হ্যাঁ ঠিক আছে, তো দেখো সক্রিয়তাটা বোঝাচ্ছি। দেখো ধাতুর ক্ষেত্রে সক্রিয়তাটা আমরা কিভাবে মাপি বলতো? ধাতুর কাজ কি? ধাতুর তো কাজ হচ্ছে তোমার ইলেকট্রন ত্যাগ করা, ঠিক না? তো সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম কি করে? ইলেকট্রন ত্যাগ করে। দেখো সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেখানেও জানে যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকে? দুইটা। দ্বিতীয় শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকে কয়টা? আটটা। তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, মোট কয়টা হলো? আট আর দুই 10টা। আর বাকি আছে কয়টা? একটা ইলেকট্রন। ঠিক আছে, তো দেখো সোডিয়ামের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এবার আসে হাইড্রোজেন, হাইড্রোজেনের হচ্ছে ইলেকট্রন মাত্র একটাই, তো দেখো তার ইলেকট্রন হচ্ছে একটা। ঠিক আছে, এখন দেখো যদি ধাতু হিসাবে তুমি চিন্তা করো, ধাতুর কাজ কি? ইলেকট্রন ত্যাগ করা, ঠিক না? তো এই যে বাইরের কক্ষপথের যে ইলেকট্রনটা সেটা সোডিয়ামও ত্যাগ করবে, ধরো হাইড্রোজেনও ত্যাগ করবে। ঠিক আছে, এখন দেখো তো বিষয়টা কে সহজে ত্যাগ করতে পারবে? তুমি চিন্তা করে দেখো তো, সোডিয়ামের যেই বাইরের কক্ষপথে ইলেকট্রন সেটা কিন্তু, হ্যাঁ সোডিয়াম। কেন? কারণ নিউক্লিয়াস থেকে ইলেকট্রন, হ্যাঁ অনেক দূরে, মানে নিউক্লিয়াস থেকে হচ্ছে তোমার ইলেকট্রনের দূরত্বটা অনেক বেশি, এবং তার কারণে এই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুবই কম, যার কারণে খুব সহজেই কম শক্তিতেই এই ইলেকট্রনটা এখান থেকে চলে যেতে পারবে। ঠিক আছে, এখন দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে কি ইলেকট্রন দেখো একদম খুবই কাছে নিউক্লিয়াসের পরের যে প্রথম কক্ষপথ সেটাই, ঠিক না? তো এই ইলেকট্রনটা কিন্তু খুব সহজে এখান থেকে বেরোতে পারবে না, এটার জন্য অনেক শক্তির প্রয়োজন। ঠিক আছে, তো এই জন্য দেখো তো খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে কি? সোডিয়াম। তো সোডিয়ামের সক্রিয়তা বেশি। বুঝতে পারছো বিষয়টা সুলতান? আচ্ছা মই তো বুঝতে পারছো। এবার দেখো আমরা কিন্তু ধাতুর কথা বলতেছি না, আমরা বলতেছি কার? ধাতুর আয়নের কথা। এবার আমরা চিন্তা করব সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়নের মধ্যে সক্রিয়তা কার বেশি। দেখো তো তোমার ওই যে বলে না যে মানুষ কিন্তু বিয়ের পর চেঞ্জ হয়ে যায়, ঠিক না? উল্টা হয়ে যায়। ঠিক আছে, পুরুষ থেকে বাঘ, বাঘ থেকে হয়ে যায় বিড়াল, এরকম আর কি বিষয়টা। তো সোডিয়াম হচ্ছে ছিল ধাতু, ঠিক আছে, কিন্তু আয়ন হওয়ার পর এখন সে কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করবে না। সোডিয়াম আয়ন কি করে বলতো? এই তোমার তড়িৎ বিশ্লেষণ, সেখানে সোডিয়াম আয়ন কি করে? ইলেকট্রন গ্রহণ করে, ঠিক না? কারণ সে আয়ন থেকে আবার সেই ধাতুতে পরিণত হয়, ঠিক না? এটাই তো আমার কি তড়িৎ বিশ্লেষণ, তাই তো? সোডিয়াম প্লাসের কাজ কি? ইলেকট্রন গ্রহণ করা। তাহলে দেখো তো সোডিয়ামের কাজ ছিল ইলেকট্রন ত্যাগ করা, কিন্তু সোডিয়াম প্লাস এখানে কি করতেছে? ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে এখানে কি তার কাজটা উল্টা না বলতো? তার কাজটা কি উল্টা? তাহলে দেখো তো তোমার এবার চিন্তা করো, হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হবে। এবার দেখো তো এই যে গ্রহণটা কে ভালো করতে পারে বলতো? যার আকার ছোট। দেখো সোডিয়ামের আকার বড়, তো সেই ইলেকট্রন গ্রহণ করতে পারবে যত ভালোভাবে, তার চেয়ে কিন্তু হাইড্রোজেন খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। কারণ কি? কারণ হাইড্রোজেনের যে কক্ষপথটা ইলেকট্রন গ্রহণ করার, সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে অনেক কাছে, যার কারণে হাইড্রোজেন কিন্তু বেশি আকর্ষণ করবে তোমার ইলেকট্রনটাকে, ঠিক না? মানে তার হাইড্রোজেনের সক্রিয়তা কিন্তু অনেক বেশি হবে ইলেকট্রন গ্রহণের ক্ষেত্রে। তার মানে ইলেকট্রন গ্রহণের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন আয়নের সক্রিয়তাটা কিন্তু সোডিয়াম আয়নের চেয়ে অনেক অনেক বেশি। বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার? সেম কেস তোমার অতুর ক্ষেত্রে। ধরো তোমার হচ্ছে ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? তো নর্মালি কিন্তু তোমার ক্লোরিন বেশি সক্রিয়। কেন? কারণ ফ্লোরিনের হচ্ছে তোমার আকারটা ছোট, ঠিক আছে, তাই ফ্লোরিনটা বেশি সক্রিয়। তো নর্মালি যখন তোমার আয়নের কথা বলতেছি আমরা, আয়ন আয়ন কি করে বলতে? ইলেকট্রন ত্যাগ করে, এরা ইলেকট্রন গ্রহণ করে। তো গ্রহণ করতে পারে ভালো ফ্লোরিন, বা ত্যাগ করতে পারে ভালো ক্লে।
ক্লোরিন। বুঝতে পারছো বিষয়টা? তো এরকম তোমার ক্লোরিন আয়ন হচ্ছে হাইড্রোক্সিল আয়ন হচ্ছে কম সক্রিয়। বুঝতে পারছো? তো এখন বিষয়টা হচ্ছে কি দেখো, তুমি শর্টকাট করছিলা, মানে তুমি কম খরচে তুমি সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ নিলা, ঠিক আছে? জলীয় দ্রবণ নেওয়ার পর তুমি কি দেখলা? তোমার অ্যানোডে আর ক্যাথোডে কি তুমি সোডিয়াম আর ক্লোরিন পাচ্ছ বলতো? তুমি কিন্তু পাচ্ছ না। কেন বলতো? কারণ হচ্ছে এই ক্যাথোড যেটা নেগেটিভ, সেখানে কিন্তু সোডিয়াম আয়ন যাচ্ছে না, সেখানে কে যাচ্ছে? হাইড্রোজেন আয়ন যাচ্ছে। তো তুমি তো চাইছিলে সোডিয়াম, তুমি কি সোডিয়াম পাচ্ছ? তুমি তো সোডিয়াম পাচ্ছ না, কারণ ক্যাথোডে হচ্ছে সক্রিয়তা বেশি থাকার কারণে হাইড্রোজেন আয়নটা যাচ্ছে তোমার ক্যাথোডে এবং সে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হয়ে যাচ্ছে। তো দুইটা হাইড্রোজেন আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন অণু বানাচ্ছে, ঠিক আছে? তেমনি অ্যানোডে, অ্যানোডে হচ্ছে কি বলতো? অ্যানোডে তোমার হাইড্রোক্সিল যাবে, ঠিক আছে? হাইড্রোক্সিল যাবে, হাইড্রোক্সিলকে ইলেকট্রন ত্যাগ করবে। সো হাইড্রোক্সিলের মানে বিক্রিয়াটা একটু কঠিন, সেটা আমি এখন দেখাবো না, এটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? আগে তো বুঝছো যে কেন কে কি হচ্ছে, যে এখানে তোমার হাইড্রোজেন আয়নের সক্রিয়তাটা হচ্ছে বেশি, যার কারণে সোডিয়াম আয়ন যাচ্ছে না, যাচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন, উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আমরা তো সোডিয়াম পাইলামই না। আমরা দেখো, আমাদের উদ্দেশ্য কি ছিল বলতো? সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করা। তার মানে সোডিয়াম পাওয়া আর ক্লোরিন পাওয়া। আমরা কি একটাও পাইতেছি? আমরা তো উল্টা পাইতেছি হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে তোমার পানি, ঠিক আছে? তো আমরা এগুলো পাচ্ছি না। তো এখন ওই যে বললাম না, শর্টকাট ওয়ে ইজ নট আ গুড ওয়ে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে কি, যারা শর্টকাট ওয়ে তে করে তারা যদি আবার বুদ্ধিমান বুদ্ধির সাথে করে, ওটা কিন্তু তারা সাকসেসফুল হইতেও পারে, ঠিক না? অনেক টেকনিক আছে, ঠিক আছে? তো তেমনি এই সোডিয়াম ক্লোরাইড যে জলীয় দ্রবণ, সেখান থেকে সোডিয়াম আর ক্লোরিন পাওয়ার একটা টেকনিক আছে। বুঝতে পারছো? সেই টেকনিকটা আমরা এখন দেখবো। বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, তার আগে কোনো টেকনিক অ্যাপ্লাই করা ছাড়া নর্মালি আমরা হচ্ছে যদি সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করি, এবং এই সোডিয়াম ক্লোরাইড যে জলীয় দ্রবণটা, খেয়াল করো, আমি সোডিয়াম ক্লোরাইড যে জলীয় দ্রবণটা নিচ্ছি, এটা কিন্তু অনেক ধরনের হইতে পারে। আমার জলীয় দ্রবণটা হচ্ছে গাঢ় হইতে পারে বা লঘু হইতে পারে। বুঝতে পারছো বিষয়টা? বলতো এই গাঢ় দ্রবণ আর লঘু দ্রবণের মধ্যে ডিফারেন্স কি? তুমি যদি এক গ্লাস পানির মধ্যে তুমি যদি 1 চামচ লবণ মিশাও, আর তুমি যদি আর 1 গ্লাস পানির মধ্যে তুমি যদি 10 চামচ লবণ মিশাও, তাহলে কোনটা গাঢ় হবে বলতো? 10 চামচ লবণেরটা, ওটা ওর ঘনমাত্রা বেশি। মানে তুমি যদি এই সোডিয়াম ক্লোরাইড যে তুমি জলীয় দ্রবণ নিচ্ছ, সেটা যদি অনেক গাঢ় হয়, ঠিক আছে, যদি কি হয়, অনেক গাঢ় দ্রবণ হয়, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ। ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের কি গাঢ় দ্রবণ। আচ্ছা, দেখো গাঢ় দ্রবণ হলে কি হবে এটা আমরা একটু দেখবো। আচ্ছা, তো এ হচ্ছে আমাদের তড়িৎ কোষ। তো নরমালি সোডিয়াম ক্লোরাইডে যে আমরা, আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ মানে কি? অ্যাকুয়াস, মানে জলীয় দ্রবণ নিচ্ছি আমরা, ঠিক আছে? তো নরমালি যে অ্যানোড ক্যাথোড আছে, সেখানে যাওয়ার কথা কে বলতো? যাওয়ার কথা ছিল তোমার সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরিন আয়ন। বা যাচ্ছে কে বলতো? হাইড্রোজেন আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। হ্যাঁ, হাইড্রোক্সিল, অক্সিজেন না, হাইড্রোক্সিল আর হচ্ছে হাইড্রোজেন আয়ন। So, আচ্ছা, এই বিক্রিয়াটা কি আগে দেখি না। নর্মালি যদি আমরা গাঢ় দ্রবণ না নিতাম, যদি আমরা গাঢ় দ্রবণ না নিতাম, তখন কি হইতো বলতো? তখন হচ্ছে অ্যানোডে কি উৎপন্ন হইতো? অ্যানোডে তো তোমার সোডিয়াম আয়ন যাচ্ছে না, কে যাচ্ছে? হাইড্রোজেন আয়ন যাচ্ছে, ঠিক আছে? সো হাইড্রোজেন আয়ন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে তোমার হাইড্রোজেন বানাবে, মানে হাইড্রোজেন পরমাণু বানাবে। আর ক্যাথোডে কে যাচ্ছে বলতো? ক্যাথোডে যাচ্ছে তোমার হাইড্রোক্সিল। সো হাইড্রোক্সিলটা তোমাদের একটু মুখস্থ করতে হবে, যে 4 অণু, আর মানে 4টা হাইড্রোক্সিল আয়ন 4টে ইলেকট্রন ত্যাগ করে তোমার 2 অণু পানি বানায় আর 1 অণু অক্সিজেন বানায়। খেয়াল করো, এই যে 4টা হাইড্রোক্সিল আয়ন, দেখো, একটা হাইড্রোক্সিল আয়নে ইলেকট্রন কয়টা বেশি আছে বলো তো? একটা না? কয়টা? একটা, কারণ যতগুলা প্লাস, বুঝি না, আবার বলো। এই যে অক্সিজেন লিখছি, আর সমস্যা নাই, হ্যাঁ, আমি এটার ব্যাখ্যাই তো করতেছি, বুঝো নাই? মানে আমি তো বলছি যে অক্সিজেন যাচ্ছে, এটা তো সঠিক না, হাইড্রোক্সিল আয়ন যাচ্ছে, পরে কি উৎপন্ন হইতেছে এটা আমরা পরে দেখতেছি, এখন বুঝছো? এটার ব্যাখ্যা এখন দিব। তো দেখো, একটা হাইড্রোক্সিল আয়নে আয়নটা কত বলতো? মানে চার্জটা কত? -1। তার মানে হাইড্রোক্সিল আয়নে ইলেকট্রন কয়টা আছে এক্সট্রা? একটা ইলেকট্রন, তাই তো? এই জন্য তো এটা -1, ঠিক না? তাহলে 4টা হাইড্রোক্সিল আয়নে ইলেকট্রন কয়টা আছে একটা এক্সট্রা? 4টা। তাহলে একটা হাইড্রোক্সিল আয়ন তোমার ইলেকট্রন ত্যাগ করবে একটা, 4টা করবে 4টা। তার মানে 4টা ইলেকট্রন ত্যাগ করে এখন কি বানাবে? 4টা এরকম OH বানাবে। কিন্তু OH বলতে কি আসলে কিছু আছে বলতো? নাই। আসলে এখানে হচ্ছে 4টা অক্সিজেন পরমাণু আছে আর 4টা কি হাইড্রোজেন পরমাণু আছে। বুঝতে পারছো বিষয়টা?
দেখো তো চারটা হাইড্রোজেন পরমাণু কি করবে, এরকম চারটা হাইড্রোজেন পরমাণু দুইটা অক্সিজেন পরমাণুর সাথে পানি বানাবে। দেখো তো, দুই অণু পানি মানে কি বলতো, দুই দুগুণা চারটা হাইড্রোজেন পরমাণু, আর দুই একে দুই, দুইটা অক্সিজেন পরমাণু। বুঝতে পারছো বিষয়টা? এই যে তোমার চারটা OH, এটা কিন্তু আসলে বাস্তব কোনো যৌগ না, এটা হচ্ছে চারটা অক্সিজেন পরমাণু, চারটা হাইড্রোজেন পরমাণু। তো এখানে চারটা হাইড্রোজেন পরমাণু দুইটা অক্সিজেন পরমাণুর সাথে কি বানাচ্ছে, দুই অণু পানি বানাচ্ছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আর এখানে চারটা অক্সিজেন ছিল না, চারটা অক্সিজেনের মধ্যে দুইটা অক্সিজেন কি হচ্ছে, পানির মধ্যে চলে গেছে, মানে পানি বানাইছে। আর বাকি আছে কয়টা অক্সিজেন পরমাণু, দুইটা। দুইটা অক্সিজেন পরমাণু মিলে কি বানায়, একটা অক্সিজেন অণু। বুঝতে পারছো বিষয়টা? এই জন্য এই চারটা হাইড্রোক্সিল আয়ন চারটা ইলেকট্রন ত্যাগ করে দুই অণু পানি আর এক অণু কি বানাচ্ছে, অক্সিজেন বানাচ্ছে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? এটা আসলে কেউ বলে না, সবাই বলে যে বিক্রম মুখস্থ করবা, বাট এটা কিন্তু ব্যাখ্যা অবশ্যই আছে। ব্যাখ্যাটা বুঝতে পারছো? এখন দেখো, তুমি বলতে পারছো যে ভাই, তাহলে আমি দুইটা হাইড্রোক্সিল আয়ন নিলে কি হইতো, সমস্যা কি ছিল? দুইটা হাইড্রোক্সিল আয়ন নিলে কি হইতো বলতো, দুইটা অক্সিজেন পরমাণু আর দুইটা হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হইলো, ঠিক আছে? দেখো তো, দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে তোমার অক্সিজেন আসতে পারবে কয়টা, ম্যাক্সিমাম একটা, ঠিক না? একটা আসতে পারবে। তার মানে কি, একটা পানির অণু হবে। দেখো তো, অক্সিজেন পরমাণু ছিল কয়টা, দুইটা। একটা পানির অণু বানাইছে, আর বাকি আছে কয়টা, একটা না? বাকি আছে কয়টা, একটা। তো এরকম অক্সিজেন কি বলতো এইভাবে সিঙ্গেল থাকতে পারে, বা সিঙ্গেল, এই অক্সিজেন কিন্তু সিঙ্গেল পরমাণু হিসেবে মোটেও স্থিতিশীল না, ঠিক আছে? এখানে কি হচ্ছে বলতো, মিনিমাম এখানে কয়টা অক্সিজেন দরকার, দুইটা, যাতে এরা একটা অক্সিজেন অণু বানাইতে পারে। বুঝছো? এই জন্য দুইটা তো দরকার, তার মানে এখানে ডবল ডবল দরকার, সবকিছু কি দরকার, ডবল ডবল দরকার। বুঝতে পারছো? এই জন্য আমরা চারটা নিচ্ছি এখানে, মানে মিনিমাম চারটা নিলেই তোমার একটা বাস্তব কিছু একটা বানাবে, মানে হচ্ছে দুইটা হাইড্রোজেন, সরি, দুইটা পানির অণু আর একটা অক্সিজেন অণু। বুঝতে পারছো বিষয়টা? তো দেখো তো, তোমার অ্যানোডে, অ্যানোডে যেহেতু তোমার এই হাইড্রোক্সিল আয়ন চারটা ইলেকট্রন ত্যাগ করতেছে, চারটা হাইড্রোক্সিল আয়ন চারটা ইলেকট্রন ত্যাগ করে দুই অণু পানি আর হচ্ছে এক অণু অক্সিজেন বানাচ্ছে। এটা কোথায় বানাচ্ছে বলতো, অ্যানোডে, ঠিক আছে? এবং অ্যানোডে যদি তোমার চারটা ইলেকট্রন ত্যাগ হয়, তাহলে ক্যাথোডে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, চারটা। তার মানে হাইড্রোজেন আয়ন কয়টা আসবে, একটা হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে কয়টা, একটা। গ্রহণ করে একটা হাইড্রোজেন পরমাণু বানায়। তাহলে এই চারটা ইলেকট্রন হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে, গ্রহণ করে চারটা, দেখো তো, দুইটা হাইড্রোজেন কি বানায়, একটা হাইড্রোজেন অণু বানায়। তাহলে চারটা হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন ইয়া বানাবে, অণু বানাবে, দুইটা, দুই দুগুণা চার। বুঝতে পারছো? তো সম্পূর্ণ বিক্রিয়াটা কি, এটা যে চার, অ্যানোডে কি হবে, অ্যানোডে চারটা হাইড্রোক্সিল আয়ন চারটা ইলেকট্রন ত্যাগ করে দুই অণু পানি এক অণু অক্সিজেন বানাবে। আর ক্যাথোডে চারটা হাইড্রোজেন আয়ন যাবে, গিয়ে চারটা ইলেকট্রন গ্রহণ করে দুই অণু হাইড্রোজেন বানাবে। বুঝছো? তা আমরা তো সোডিয়ামও পাইলাম না, আমরা ক্লোরিনও পাইলাম না, আমরা পাইলাম হচ্ছে পানি, অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন। বুঝতে পারছো? ক্লিয়ার? তা আসলে কিন্তু তোমার সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ হইলোই না, হইলো হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণ। সো এই দেখো, এখন আমরা যেইটা শিখলাম, এটা আসলে কার তড়িৎ বিশ্লেষণ বলতো, পানির তড়িৎ বিশ্লেষণ। সো এটা হচ্ছে টু ইন ওয়ান আর কি। মানে আমরা শিখতে গেছিলাম সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, সেখানে আমরা কারটা শিখে গেলাম, পানির তড়িৎ বিশ্লেষণ শিখে গেলাম। মানে আমি যদি শুধুমাত্র পানি নিতাম, আমি যদি শুধুমাত্র কি নিতাম, পানি নিতাম, পানি তড়িৎ বিশ্লেষণ করতে চাইতাম, তখন কি হইতো বলতো, তখন হচ্ছে এই যে সেম জিনিসটা হইতো, মানে হাইড্রোজেন আয়ন যাইতে হচ্ছে ক্যাথোডে, আর হাইড্রোজেন আয়ন যেতে হচ্ছে অ্যানোডে। বুঝতে পারছো বিষয়টা? এখন ডিফারেন্স হচ্ছে কি, পানি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে কি, দেখো, এই যে হাইড্রোজেন পাবা, হাইড্রোজেনটা কি গ্যাস না বলতো, হাইড্রোজেনটা কি গ্যাস। তুমি যে অক্সিজেন পাচ্ছ, অক্সিজেনটাও কি বলতো, গ্যাস না? এখন তুমি যদি এরকম তড়িৎদ্বার, মানে ধাতব তড়িৎদ্বার রাখো, তুমি কি গ্যাসগুলোকে কালেক্ট করতে পারবা? দেখো তো, উৎপন্ন হওয়াটা তো মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমার এটা উৎপন্ন হওয়ার পরে তুমি কালেক্ট করে এটাকে ইউজ করবা, ঠিক না? তোমার যদি এরকম ধাতব দণ্ড হয়, তো দণ্ডের মধ্যে কি বুদবুদ হবে, এবং এটা কি উড়ে যাবে না বলতো, বাইরে বাইরে উড়ে যাবে না? তুমি কি গ্যাসটা আলটিমেটলি পাচ্ছ? পাচ্ছ না গ্যাসটা, গ্যাসটা কিন্তু পাচ্ছ না। এজন্য কি করা হয়, পানি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে টিউব ইউজ করা হয়, ঠিক না? কি ইউজ করা হয় বলতো, টিউব ইউজ করা হয়। বুঝতে পারছো? গ্যাস টিউব। এবং ওখানে তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করা হয়, প্লাটিনাম, ঠিক আছে? তখন কি হয়, এই টিউবের মধ্যে গিয়ে তোমার হাইড্রোজেন গ্যাসগুলো জমা হয় এবং অক্সিজেন গ্যাসগুলো জমা হয়। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তো এইটার ভালো চিত্র তোমাকে আমি দেখাচ্ছি, প্যারা নাই। মানে আমার কিন্তু এখনো সোডিয়াম ক্লোরাইডের, দেখো আমরা কিন্তু এখনো সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ, সেটা সলিউশন কিন্তু করতে পারি নাই। মানে আমরা সেখান থেকে কিন্তু সোডিয়াম ধাতু আর ক্লোরিন ধাতু বানাইতে পারি না। যে বলছি না ট্রিক, একটা টেকনিক করতে হবে, ওই টেকনিকটা কিন্তু আমরা এখন করি নাই, করছি বলতো, এখন কিন্তু ওই জায়গায় আসি নাই। কিন্তু আমরা হচ্ছে টু ইন ওয়ান করতেছি আর কি। মানে এটা করতে গিয়ে আমরা আমরা কি পানির তৈরি ভীষণ শিখে গেছি, ঠিক না? আমরা হচ্ছে
কি শিখছি? পানির তড়িৎ বিশ্লেষণ শিখে গেছি, বুঝছো? এটা আমার পরে যদি আবার আলাদা করে শিখাই তো এটা কি আমাদের জন্য বাজে হয়ে গেল না, যে উদাহরণ তোমার টাইম ওয়েস্ট হইলো, বুঝছো? তো এই জন্য আমরা এখন পানির তড়িৎ বিশ্লেষণটা শিখে ফেলতেছি আর কি, বুঝছো? বিক্রিয়া কিন্তু এটাই, ঠিক আছে খালি। হ্যাঁ, ওই বললাম না পানি তড়িৎ বিশ্লেষণ করবা তুমি কখন, যখন তোমার হাইড্রোজেন গ্যাস দরকার হবে আর অক্সিজেন গ্যাস দরকার হবে। সো তোমার অবশ্যই হাইড্রোজেন গ্যাস জমা রাখে তোমার ওটাকে সাপ্লাই দিতে হবে, বা তুমি যদি একটা ইন্ডাস্ট্রি করো হাইড্রোজেন গ্যাসের ইন্ডাস্ট্রি, তো তোমার অবশ্যই জমা না রাখে তো তুমি ইন্ডাস্ট্রি মানে তোমার উদ্দেশ্যটা কি? তোমার তো এখানে শুধুমাত্র তুমি একটা এক্সপেরিমেন্ট করলা, বিক্রিয়া হইলো, এটা তোমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে তুমি হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে চাচ্ছ, অক্সিজেন গ্যাস তুমি প্রডিউস করতে চাচ্ছ, বুঝো নাই? প্রত্যেকটা হাসপাতালে তোমার কি লাগে? অক্সিজেন গ্যাসের সিলিন্ডার কি লাগে না? এরপর ওই যে তোমার হাইড্রোজেন গ্যাস, তুমি জানো হাইড্রোজেন ফুয়েল সেল আছে, মানে হাইড্রোজেন গ্যাস দিয়ে তোমার সবচেয়ে শক্তিশালী কি বানানো যায়, সেল বানানো যায়, জানো? অনেক ইউজেস আছে, বুঝো না এই বিষয়টা? এটাই তো বললাম। হ্যাঁ, আমি তো এটাই বললাম, ওটা তো বলতেছি যে এটা পরে শিখবো আর কি, মানে এটার পরে কারণ আমরা যদি এখন এটাকে বাদ দিয়ে যদি সোডিয়ামের মানে টেকনিকটা দেখি, তাহলে এটা তোমার মাথা থেকে হাওয়া হয়ে যাবে যে আমার তো এটা দরকার নাই, ঠিক না? আমাদের তো হাইড্রোজেনের দরকার নাই, so আমরা কেন এটা শিখবো, বুঝো না এই বিষয়টা? বাট আমরা এটা শিখে গেছি, কারণ হচ্ছে আমরা পানির যে তড়িৎ বিশ্লেষণ ওইটার বিক্রিয়াটা কিন্তু হুবহু সেম। সেই জন্য আমরা এখন ওই পানি তড়িৎ বিশ্লেষণটা আগে শিখে ফেলতেছি, তারপর আবার আমরা সেখানে ব্যাক করবো, বুঝতে পারছো? আমার ট্যাকটিক্সটা এটা তোমাদের জন্যই। আমার তো সমস্যা নেই বারবার পড়াইতে, বাট আমাদের দ্রুত যাতে শেষ হয় তাই আমি এটা করতেছি, বুঝছো? মানে এক ঢিলে দুই পাখি আর কি, দুই পাখি মারতেছি, বুঝছো? আচ্ছা, তো দেখো এই যে আমি যে বললাম না তোমার কি লাগবে, টিউব। টিউব ইউজ করতে হবে, দেখছো এখানে কি আছে, দুইটা টিউব আছে না, দেখো তো। এই দেখো, এখানে ব্যাটারির সাথে কি করছে তোমার এই যে আহ ক্যাথোড আর অ্যানোড নিচ্ছে, এবং এই ক্যাথোড অ্যানোড হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার, তারা বলে নাই, মানে এই ক্যাথোড অ্যানোডটা কি ইউজ করা হয়, প্লাটিনাম ইউজ করা হয়, বুঝছো? যাই হোক, সো বুঝতে পারছো এখানে টিউব ইউজ করলে আমরা কি পাবো, অক্সিজেন গ্যাস পাবো আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস পাবো। ক্লিয়ার? সেটা হচ্ছে তোমার কি পানির তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? এবং এখানে পানির সাথে কি মেশানো হয়, হালকা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, সরি, হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশানো হয়, ঠিক আছে? পানির সাথে কি মেশানো হয় বলো তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশানো হয়, কেন? সবকিছু তার উত্তর আছে, ঠিক না? কেন? কারণ হচ্ছে দেখো পানির পানির যেই বৈশিষ্ট্যটা, মানে পানির যৌগটা কি বলতো, পোলার সমযোজী যৌগ, এটা কিন্তু আয়নিক যৌগ না। তো এখানে যে অক্সিজেন সেটা কিন্তু ডেল মাইনাস, হাইড্রোজেন হচ্ছে ডেল প্লাস, ঠিক না? এটা কিন্তু আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক। তো এটাকে আরো বেশি আয়নিত করতে কি ইউজ করা হয়, এটার সাথে কিছু পরিমাণে অ্যাসিড মেশানো হয়, বুঝছো? অ্যাসিড মেশালে কি হবে বলতো, অ্যাসিডের যে হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাস, মানে অ্যাসিডের ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত এগুলাকে আরো বেশি আয়নিত করে, বুঝতে পারছো বিষয়টা? তো এই জন্য পানির সাথে একটু অ্যাসিড মেশানো থাকে, বুঝছো? ক্লিয়ার? এবং তুমি কিন্তু এটা দেখছো, তোমার ওই যে বিভিন্ন যে আইপিএস এর যে ব্যাটারি দেখবে, ওই ব্যাটারির মধ্যে পানি থাকে আর এবং সাথে কিছু অ্যাসিড মেশানো থাকে, বুঝছো? আচ্ছা, তার মানে আমরা যে বিক্রিয়াগুলো শিখলাম এই পানি তৈরি বিশ্লেষণের জন্য কিন্তু সেম বিক্রিয়া, দেখো, দেখছো? চারটা হাইড্রোজেন আয়ন চারটে ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে হাইড্রোজেন অণু বানাচ্ছে, আর হাইড্রোক্সিল আয়ন এখানে চারটে ইলেকট্রন ত্যাগ করে দুই অণু পানি এক অণু অক্সিজেন বানাচ্ছে। তো এটা কিন্তু আমাদের আলাদা করে আবার শিখতে হইতো, শিখতে জন্য বলো, দেখছো বই কিন্তু এখানে আলাদা করে দেওয়া আছে। তো আমরা ইচ্ছা করেই এটা এখনই শিখে ফেললাম, বুঝছো বিষয়টা? আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে, গুড। কোথায় গেল? হ্যাঁ, চলে আস। তো বুঝছো তো, তো আমাদের কি শেষ হয়ে গেল বলো তো? বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ শেষ হয়ে গেছে, ঠিক আছে? এটা আমাদের আর দেখতে হবে না পরবর্তীতে। আরেকটা জিনিস দেখো, এখানে একটা চার্ট দেওয়া আছে তোমাদের বইয়ে, এটা কিসের চার্ট বুঝতে পারছো? এটা হচ্ছে সক্রিয়তার সিরিজ, এটা কি বলা হয়, এটাকে বলা হয় তোমার সক্রিয়তার সিরিজ। দেখো নর্মালি লিথিয়াম কিন্তু সবচেয়ে সক্রিয় মৌল, ঠিক আছে? তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ঠিক না? তোমার এই যে এখানে যে সক্রিয়তা সিরিজ সেটা হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে বাড়ে, ঠিক না? মানে সোনা যে ধাতুটা, সোনার চেয়ে সিলভার বেশি সক্রিয়, সিলভারের চেয়ে কপার সক্রিয়, কপারের চেয়ে হাইড্রোজেন সক্রিয়, হাইড্রোজেনের চেয়ে প্লাম্বাম, বুঝতে পারছো বিষয়টা? মানে সক্রিয়তা কোন দিকে বাড়তেছে বলতো? হ্যাঁ, বলতেছি, মানে যদি এটা আয়ন না হইতো, যদি ধাতু হইতো, তখন কি হইতো বলতো? সিরিজটার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে সক্রিয়তা বাড়তো, বুঝতে পারছো?
সবচেয়ে বেশি সক্রিয় কে? লিথিয়াম। লিথিয়াম ধাতু। কিন্তু এখানে কিন্তু আয়ন নেওয়া হয়েছে, ঠিক না? এখানে কিন্তু এক ঢিলে দুই পাখি হচ্ছে, এখানেও কিন্তু এক ঢিলে দুই পাখি। মানে কি? মানে হচ্ছে তুমি এখানে যদি বলো যে ধাতুর সক্রিয়তা, ধাতুর যদি এগুলো যদি যদি ধাতু হয়, তাহলে সক্রিয়তা কি উপর থেকে নিচ দিয়ে কমতেছে অথবা নিচ থেকে উপরে বাড়তেছে, বুঝতে পারছো? আর যদি তুমি বলো যে আয়ন, এগুলোর আয়ন যদি তুমি নাও, আয়নের ক্ষেত্রে কিন্তু উপর থেকে নিচে সক্রিয়তা কি হচ্ছে? বাড়তেছে। সবচেয়ে বেশি সক্রিয় কে? অরাম আয়ন। বুঝতে পারছো? ক্লিয়ার? মানে ধাতুর ক্ষেত্রে যে সক্রিয়তার সিরিজটা, ওই ধাতু বা হয়তো যাই বলো, এদের ক্ষেত্রে যেই সক্রিয়তার সিরিজটা, এদের আয়নের সক্রিয়তার সিরিজ সম্পূর্ণ কি হবে? বিপরীত হবে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? লাবিদ লোহানী খান, বুঝছো? আচ্ছা, তো এই ছিল তোমার তড়িৎ রাসায়নিক সারণী। তো বুঝতে পারছো? আচ্ছা দেখো তো, তোমার যে তড়িৎ বিশ্লেষণের যে দ্রবণটা তুমি নিচ্ছ, সেই দ্রবণে যদি তোমার আহ অ্যালুমিনিয়াম আয়ন থাকে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম আয়ন আছে, আর ধরো তোমার আয়রন আয়ন আছে, ঠিক আছে, তো বলতো কোনটা গিয়ে বিজারিত হবে, মানে কোনটাকে ইলেকট্রন গ্রহণ করবে বলতো? কে আগে যাবে, অ্যালুমিনিয়াম আয়ন নাকি আয়রন আয়ন? অ্যালুমিনিয়াম না, কিন্তু সক্রিয়তা কিন্তু উপর থেকে নিচের দিকে বাড়তেছে। এই জন্য আয়নের ক্ষেত্রে আয়রন আয়ন বেশি সক্রিয়, বুঝছো? এবং দেখো, এই যে দেখছো যে হাইড্রোজেন, দেখো তো হাইড্রোজেন, হ্যাঁ দেখো তো হাইড্রোজেন কই আর সোডিয়াম আয়ন কই? মানে হাইড্রোজেন আয়ন কই দেখছো? তোমার সোডিয়াম আয়নের চেয়ে অনেক নিচে কিন্তু। তার মানে হাইড্রোজেন আয়নের সক্রিয়তাটা কিন্তু সোডিয়ামের চেয়ে অনেক বেশি, সোডিয়াম আয়নের চেয়ে অনেক বেশি। কিন্তু সোডিয়াম ধাতুর সক্রিয়তা কিন্তু হাইড্রোজেন ধাতুর চেয়ে অনেক বেশি। তাহলে আর তোমার হাইড্রোজেন তো ধাতুই না, হাইড্রোজেন তো তোমার এই মাঝামাঝি আর কি, অধাতুর মতো কাজ করে, ধাতুর মতো কাজ করে। বুঝছো বিষয়টা? ম্যাক্সিমাম কেসে অধাতুর মতোই কাজ করে। বুঝছো বিষয়টা? ক্লিয়ার? তো সিরিজটা কিন্তু, এই একটা সিরিজে কিন্তু দুইটা জিনিস পারতেছো, ধাতুর সক্রিয়তা সিরিজ হয়ে যাচ্ছে এবং ধাতুর আয়নের সক্রিয়তা সিরিজ হয়ে যাচ্ছে। ধাতুর যে সক্রিয়তা সিরিজ সেটা হচ্ছে দেখো এখানে নিচ থেকে উপরের দিকে বাড়তেছে, আর ধাতুর আয়নের সক্রিয়তা হচ্ছে উপর থেকে নিচে বাড়তেছে। বুঝতে পারছো? উল্টা কথা। ক্লিয়ার? তেমনি অ্যানায়নের ক্ষেত্রেও সবচেয়ে বেশি সক্রিয় কে? হাইড্রোক্সিল। বাট অ্যাসিড হিসাবে কিন্তু নাইট্রিক অ্যাসিড এখানে সবচেয়ে বেশি সক্রিয়। বুঝতে পারছো? মানে অ্যাসিড হিসাবে কিন্তু সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলা কিন্তু তোমার এই পানির চেয়ে অনেক বেশি সক্রিয় বা শক্তিশালী অ্যাসিড। বুঝতে পারছো? বাট অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু এই পানির যে হাইড্রোক্সিল আয়ন সেটা সবচেয়ে বেশি সক্রিয়। বুঝছো? ক্লিয়ার? মানে আপনার দিন আয়েগা, যখন এরকম আয়ন হয় তখন ওদের দিন আসে। ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে হচ্ছে আমরা বুঝলাম যে এই সোডিয়াম ক্লোরাইডের যে তোমার জলীয় দ্রবণ নিচ্ছ, তো এখানে তোমার হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে আর পানি আর অক্সিজেন পাওয়া যাচ্ছে, ঠিক না? কিন্তু আমরা তো ট্রিক শিখি না এখনো। ট্রিকটা কি শিখতে পারছি এখন আমরা, যে কিভাবে আমরা জলীয় দ্রবণ থেকে হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন পাবো? এই ট্রিকটাকে আমরা শিখছি এখনো? শিখি নাই। আচ্ছা, এটা এখন আমরা শিখবো। তো আমরা হচ্ছে নিচ্ছি এখানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। ভালো কথা। এখন ওই যে বলছিলাম না গাঢ় দ্রবণ নিব, আমরা কি নিব? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ নিব। গাঢ় দ্রবণ নিলে আসলে ডিফারেন্সটা কি হবে, এখানে কি এমন ম্যাজিক হবে গাঢ় দ্রবণ নিলে? খেয়াল করো, গাঢ় দ্রবণ নেওয়া মানে কি, দ্রবণে সোডিয়াম সোডিয়াম আয়নের ঘনমাত্রা অনেক বেশি থাকবে, ক্লোরিন আয়নের ঘনমাত্রা কি অনেক বেশি থাকবে, ঠিক না? তো নর্মালি দেখো, এই ক্লোরিন আয়নের সাথে এই হাইড্রোক্সিল আয়নের সক্রিয়তার ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না। মানে হাইড্রোক্সিল আয়নের সক্রিয়তা বেশি, ঠিক আছে, বাট ডিফারেন্সটা কিন্তু অতটাও বেশি না, যেমনটা সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ডিফারেন্স, ঠিক না? দেখো তো তুমি সিরিজটা দেখো, তুমি একটু সিরিজটা দেখো তো। দেখো তো, এই ক্লোরিন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের মধ্যে ডিফারেন্স কয়টা মোলের বা কয়টা আয়নের ডিফারেন্স? দুইটা আয়নের ডিফারেন্স, ঠিক না? মানে ক্লোরিনের দুইটা আয়ন পরেই কার অবস্থান? হাইড্রোক্সিলের অবস্থান, ঠিক না? বাট সোডিয়ামের অবস্থান কিন্তু হাইড্রোজেনের চেয়ে অনেক উপরে, ঠিক আছে? সো এইখানে একটা ম্যাজিক হয় কি, ক্লোরিন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের মধ্যে হাইড্রোক্সিলের সক্রিয়তা বেশি থাকা সত্ত্বেও তুমি যখন গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিচ্ছ, মানে গাঢ় জলীয় দ্রবণ নিচ্ছ, তখন ক্লোরিন আয়নের ঘনমাত্রাটা বেশি হওয়ার কারণে হাইড্রোক্সিল আয়নের সক্রিয়তা বেশি থাকা সত্ত্বেও ওই অ্যানোডে কে যায়? ক্লোরিন আয়ন যায়, কারণ এটা ঘনমাত্রাটা কি অনেক বেশি। মানে বুঝো নাই? যেমন ধরো তোমার শক্তিশালী মানুষ আছে 5 জন, এখন নর্মালি সাধারণ মানুষ আছে 10 জন। ধরো 10 জন রে 5 জন হারায় ফেলতে পারবে। যদি তোমার সাধারণ মানুষ যদি 100 জন হয়,
তখন কি 5 জন শক্তিশালী কি পারবে তার সাথে? পারবে না। তো ক্লোরিন আয়নের ঘনমাত্রা যেহেতু খুব বেশি, তাই হাইড্রোক্সিল আয়নের সক্রিয়তা একটু বেশি হওয়ার সত্ত্বেও কিন্তু অ্যানোডে কে যাবে? ক্লোরিন আয়ন যাবে। আমার কথাটা কি বুঝতে পারছো? এই জিনিসটা ব্যাখ্যা কোথাও দেয় না, আমি কোথাও দেখি না, নিজে পড়ছি কোথাও দেখি নাই, বাট আমি নিজে নিজে এটা ফিগার আউট করছি যে এটাই হচ্ছে ব্যাখ্যা। কত ডিটেলসে পড়ায় না, এটাই সমস্যা, বুঝছো? বুঝতে পারছো তোমরা? কেন কেন সোডিয়াম ক্লোরাইডের গাঢ় গাঢ় দ্রবণ নিলে কেন হাইড্রোক্সিল আয়নের জায়গায় আমার ক্লোরিন আয়ন যাচ্ছে? ঠিক আছে, সো আমাদের কিন্তু একটা সলিউশন হয়ে গেল। আমরা যদি ক্লোরিন গ্যাস চাই, আমাদের যদি লক্ষ্য থাকে ক্লোরিন গ্যাস পাওয়া, সোডিয়াম ধাতু পাওয়ার যদি আমাদের লক্ষ্য না থাকে, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র একটা চেঞ্জ করলেই পারি। সেই চেঞ্জটা কি বলতো? দ্রবণটা আমরা অনেক বেশি গাঢ় দ্রবণ নিব, তাইলে আমরা মানে ক্লোরিন গ্যাস পাবো। অ্যানোডে কি পাবো? ক্লোরিন গ্যাস পাবো। ওই অ্যানোডে আমার ওই যে হাইড্রোক্সিল আয়ন আর যাবে না, বুঝছো? তখন কি যাবে? ক্লোরিন আয়ন যাবে। কথা ক্লিয়ার? এইখানে যে চিত্রটা দেওয়া আছে, এখানে হচ্ছে, হ্যাঁ বললাম যে তুমি যদি গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নাও, তখন অ্যানোডে হাইড্রোক্সিল আয়ন কি যাবে? যাবে না, কারণ ক্লোরিন আয়নের ঘনমাত্রা বেশির কারণে ক্লোরিন আয়ন যাবে অ্যানোডে, গিয়ে কি করবে? ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস বানাবে। বুঝো নাই? দুইটা ক্লোরিন, দুটো ইলেকট্রন ত্যাগ করে Cl2 একটা অণু বানাবে, আর ওই দুটো ইলেকট্রন গ্রহণ করবে কে? হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। ক্যাথোডে কিন্তু তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, কেন বলতো? কারণ সোডিয়াম আয়নের ঘনমাত্রা বেশি হাইড্রোজেন আয়নের চেয়ে, কিন্তু হাইড্রোজেন আয়নের সক্রিয়তা কিন্তু সোডিয়াম আয়নের চেয়ে অনেক অনেক বেশি, যার কারণে ঘনমাত্রাটা ফ্যাক্ট করে না, সক্রিয়তাটা এখানে ফ্যাক্ট করতেছে, মানে এখানে সক্রিয়তা জিতে যাচ্ছে। বুঝতে পারছো? এই জন্য তুমি ঘনমাত্রা মানে গাঢ় সোডিয়াম ক্লোরাইড নেওয়া সত্ত্বেও তোমার সোডিয়াম আয়ন কিন্তু যেতে পারতেছে না, হাইড্রোজেন আয়নই যাচ্ছে। কিন্তু ওইখানে ক্লোরিন আর হাইড্রোক্সিলের মধ্যে যুদ্ধে কে জিততেছে? ক্লোরিন জিততেছে, কারণ ক্লোরিনের হচ্ছে সক্রিয়তার ডিফারেন্সটা খুব একটা বেশি না, যার কারণে মানে ঘনমাত্রা বেশির কারণে হাইড্রোক্সিল যেতে পারে না, কে যায়? ক্লোরিন আয়ন যায়। আমার কথা বুঝতে পারছো? এটা একটা কম্পিটিশন। লাবিদ লোহানী খান, বুঝতে পারছো? তাহলে এখানে একটা ট্রিক আমরা খাটাইলাম, সেই ট্রিকটা হচ্ছে যে গাঢ় যদি সোডিয়াম ক্লোরাইড নেই, আর একটা ফ্যাক্টর আছে যে তুমি যদি অ্যানোডে তুমি যদি প্লাটিনাম তড়িৎদ্বার নাও, তুমি কি নাও অ্যানোডে? প্লাটিনাম তড়িৎদ্বার নাও, তখন হচ্ছে অ্যানোডে কি পাওয়া যায়? ক্লোরিন গ্যাস পাওয়া যায়। মানে হচ্ছে অতটা গাঢ় না হলেও চলে, কিন্তু প্লাটিনাম তড়িৎদ্বার নিলে কি পাওয়া যায়? ক্লোরিন গ্যাস পাওয়া যায়। বুঝতে পারছো? কারণ প্লাটিনাম কারণ প্লাটিনাম কিন্তু অতটা সক্রিয় ধাতু না, ঠিক আছে? অতটা কি না? সক্রিয় ধাতু না, যার কারণে এটা হাইড্রোক্সিল আয়ন হাইড্রোক্সিল আয়নের চেয়ে এই ক্লোরিন আয়নকে বেশি আকর্ষণ করে। বুঝতে পারছো? যাক, ওইটা ব্যাখ্যা আলাদা। মানে তুমি যদি এই অ্যানোডে তুমি যদি একটা স্পেশাল অ্যানোড নাও, কি নাও? একটা স্পেশাল অ্যানোড যদি তুমি নাও, এবং স্পেশাল অ্যানোডটা কি? প্লাটিনাম। দেখো তো, এতক্ষণ মানে আমরা এর আগে ক্লাসগুলোতে তো করছি যে আমরা কি ক্যাথোড অ্যানোডের কোনো নাম বলছি যে আমাদের এই ধাতুই নিতে হবে? বলি নাই। যে কোনো ধাতু হইলেই চলে, ঠিক না? যে কোনো ধাতু হইলেই চলে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড যদি তুমি তৈরি করো জলীয় দ্রবণের, তখন তুমি যদি অ্যানোডে তুমি যদি স্পেশালি প্লাটিনাম তড়িৎদ্বার নাও, তখন সেখানে এবং গাঢ় দ্রবণ তুমি যদি নাও, তখন সেখানে হাইড্রোক্সিল আয়নের জায়গায় কে যাবে? ক্লোরিন যাবে, গিয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। বুঝতে পারছো? তো যে বললাম আমার টেকনিকটা কি? টেকনিক হচ্ছে আমি যদি ক্লোরিন গ্যাস পাইতে চাই অ্যানোডে, তাহলে আমার কি নিতে হবে? প্লাটিনাম নিতে হবে অ্যানোড হিসাবে। বুঝতে পারছো? কোশ্চেনে তোমার যদি বলে যে এখানে প্লাটিনাম অ্যানোড হিসাবে প্লাটিনাম আছে, তখন তুমি কি বলবা? উৎপন্ন হবে কি এখানে? পানি আর অক্সিজেন নাকি? না, অবশ্যই ক্লোরিন গ্যাস। বুঝতে পারছো? এবং অবশ্যই দ্রবণটা কি হইতে হবে? দ্রবণটা গাঢ় হইতে হবে। বুঝতে পারছো? টেকনিকটা ক্লিয়ার? কিন্তু আমরা কিন্তু এখনো, হ্যাঁ এইটাই আমরা এখনো কিন্তু সোডিয়াম পাই নাই। হ্যাঁ, সোডিয়াম পাওয়া যাবে, সোডিয়ামের একটা টেকনিক আছে। সোডিয়ামের জন্য মার্কারি মার্কারি তড়িৎদ্বার ইউজ করতে হয় ক্যাথোডে। বুঝছো? যেমন ক্লোরিন পাওয়ার জন্য তোমার এখানে কি ইউজ করতে হয়? প্লাটিনাম। তেমনি সোডিয়াম পাওয়ার জন্য এখানে কি ইউজ করতে হয়? মার্কারি বা পারদ পারদ তড়িৎদ্বার ইউজ করতে হয়। বুঝছো? ক্লিয়ার? পারদ তড়িৎদ্বার ইউজ করলে এখানে একটা বিক্রিয়া হয়, সেটা আমি বলতেছি তোমাদেরকে এখন, প্যারা নাই। দেখো, পারদ পারদ হচ্ছে Hg, বা এটাকে বলা হয় মার্কারি বলা হয়। সো এখানে যদি পারদ থাকে, পারদ থাকলে এখানে হাইড্রোজেন আয়ন যায় না, কেন? কারণ পারদের সাথে হচ্ছে তোমার এই সোডিয়াম আয়ন একটা যৌগ বানায়, এটা হচ্ছে এটাকে বলে সোডিয়াম অ্যামালগাম। এটা কি বলে? এই যৌগটার নাম কি? সোডিয়াম অ্যামালগাম। সোডিয়াম অ্যামালগাম 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 মানে এটা হচ্ছে কি একটা যৌগ, যে যেমন দেখো নরমালি ধাতু আর ধাতুই কোনো যৌগ বানায়? বানায় না, কিন্তু ধাতুর অধাতু বানায়। কিন্তু এখানে ধাতু আর ধাতুই বানাচ্ছে, কিন্তু এটা কিন্তু অস্থায়ী। এটা জাস্ট মানে দুর্বল একটা আকর্ষণ বলের মাধ্যমে সোডিয়াম আর মার্কারি যুক্ত হয়ে কি বানাচ্ছে? সোডিয়াম অ্যামালগাম বানাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা?
মানে সোডিয়াম আয়ন কই যাচ্ছে, পারদ সাথে লেগে গিয়ে কি করতেছে, একটা অস্থায়ী যৌগ বানাচ্ছে, অস্থায়ী যৌগ, সোডিয়াম অ্যামালগাম, এটার নাম কি, সোডিয়াম অ্যামালগাম। তেমনি জিঙ্ক, জিঙ্ক নিলেও জিঙ্ক আর মার্কারি এভাবে কি বানায়, জিঙ্ক অ্যামালগাম বানায়, বুঝছো? মানে কোনো ধাতুর সাথে যদি তোমার মার্কারি যুক্ত হয়ে অস্থায়ী যৌগ বানায় সেটাকে বলে ওই ধাতুর অ্যামালগাম বলে, বুঝছো? যেহেতু সোডিয়াম আসতেছে, অ্যামালগাম, গাম, ম, এই যে অ্যামালগাম, এম, বুঝছো? তো কি বানাচ্ছে তুমি, এই যে তুমি মার্কারি নিলা, মার্কারিনের স্পেশালিটি কি, মার্কারির সাথে এই সোডিয়াম আয়ন যুক্ত হয়ে কি বানাচ্ছে, সোডিয়াম অ্যামালগাম বানাচ্ছে, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এই যে তোমার সোডিয়াম অ্যামালগাম, এই সোডিয়াম অ্যামালগামের সাথে এখন পানি বিক্রিয়া করে, এই দেখো, অবশ্যই এটা পানি আছে এখানে, ঠিক না? তো এই যে তোমার সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম অ্যামালগামের সাথে তোমার পানি বিক্রিয়া করে, পানি বিক্রিয়া করে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বানায়, আর হচ্ছে তোমার এই মার্কারিটা তোমার আলাদা হয়ে যায়, বুঝতে পারছো? আর হচ্ছে তোমার অক্সিজেন গ্যাস আলাদা করে বানায়। মানে তুমি কিন্তু সোডিয়াম পাচ্ছ না আলটিমেটলি সিঙ্গেল, তুমি পাচ্ছ কি, সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছ, সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছ। আর তুমি বলো যে ভাই তাহলে আমি তো সোডিয়াম পাইলাম না, আমি তো সোডিয়াম হাইড্রোক্সাইড পাইলাম। কিন্তু এটা কেন করতেছি বলো তো, তোমাদের অধ্যায় 12-তে, অধ্যায় 12 যখন শিখবা তখন সেখানে দেখবা টয়লেট ক্লিনার প্রস্তুতি আছে, যে হারপিক দেখো না, হারপিক, লাইজল, হ্যানত্যান, এগুলো হচ্ছে টয়লেট ক্লিনার, এবং সেটার মূল উপাদান হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম, হ্যাঁ, মূল উপাদান। সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালি লাগে। তো এর কারণে এই স্পেশাল প্রসেসে সোডিয়াম ক্লোরাইড থেকে কি পাওয়া যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় কিভাবে, মার্কারি তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে ব্যবহার করে, বুঝতে পারছো? এভাবে অ্যামালগামের মাধ্যমে। হ্যাঁ, বলো। না না, বিষয়টা হচ্ছে কি, দেখো তোমার এখানে, হ্যাঁ তোমার কথাটা কিন্তু ঠিক, যে এখানে তড়িৎদ্বারটা ক্ষয় হয়ে যাবে, কারণ দেখো এটা তড়িৎদ্বারে মার্কারি ছিল, বাট যখন মার্কারিটা মুক্ত হচ্ছে তখন আগের মতো ভাবে রিজিড থাকবে না, মানে ওটা হচ্ছে তোমার একটু মানে শেপটা চেঞ্জ হবে, মানে মার্কারি তো তোমার এই দ্রবণে চলে যাবে না, বুঝো নাই? দ্রবণে চলে গেলেও তুমি এটাকে আলাদা করতে পারবা পরে, বুঝতে পারছো? মানে হাওয়া হয়ে যাবে না আর কি, মানে দণ্ডটা নিঃশেষ হয়ে গেল, মার্কারি কিন্তু তোমার থাকবে দ্রবণে, বুঝতে পারছো? তো পর তুমি এটাকে মানে অন্য প্রসেস করে তুমি এটাকে আলাদা করতে পারবা, এটা আলাদা প্রসেস, বুঝতে পারছো? কথা ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু দুইটা টেকনিক করলাম, প্লাটিনামকে যদি অ্যানোডে ইউজ করি এবং যদি দ্রবণটা যদি গাঢ় দ্রবণ নেই তাহলে আমরা ক্লোরিন গ্যাস পাচ্ছি, আর যদি আমরা ক্যাথোডে মার্কারি নেই তখন আমরা সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি। So, এই হচ্ছে আমাদের সলিউশন, বুঝতে পারছো? তো আমাদের কিন্তু মোটামুটি অনেকখানি শেষ, সেটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ এর যে তড়িৎ বিশ্লেষণ, সেটা আমরা এর আগের ক্লাসে করছি, আজকে করলাম সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, এবং টেকনিকটাও দেখলাম, নরমালি কি হবে সেটাও দেখলাম, প্লাটিনাম নিলে কি হবে সেটাও দেখলাম, মার্কারি নিলে কি হবে সেটাও দেখলাম, এবং তার সাথে আমরা পানির যে তড়িৎ বিশ্লেষণ সেটাও দেখে ফেলছি, বুঝছো? তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তীতে নেক্সট ইয়ার থেকে আমরা আগাবো, ঠিক আছে? এতটুকু বাসায় ভালো করে পড়ে রাখবা, ঠিক আছে? খোদা হাফেজ।